অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে আমরা আজকে যে টপিকটা করছি সেটা হচ্ছে কচি অয়লার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, কচি অয়লার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এর আগে আমরা যেটা করেছি সেটা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট অর্থাৎ সেটা কিরকম টাইপের দেখতে ছিল, যেমন 2 × d2y dx2 প্লাস 5 dy dx প্লাস সামথিং একটা y ইকুয়ালস টু কোন একটা সাইন এক্স কজ এক্স সাইন এক্স e⁴x যা খুশি থাকতে পারে, এরকম টাইপের কোন একটা ধর ফাংশন ছিল। দিস ইকুয়েশন ইজ কল্ড লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সেকেন্ড অর্ডার উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। কেন কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট? কোন কোএফিসিয়েন্ট গুলো কনস্ট্যান্ট? এখানে এখানে হচ্ছে এই যে কোএফিসিয়েন্ট গুলো রয়েছে 2, 5, y এর যে কোএফিসিয়েন্ট রয়েছে 1, সেগুলো সব কনস্ট্যান্ট। সেখানে কিন্তু এই যে কোএফিসিয়েন্ট গুলো এগুলো কিন্তু সব কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, এগুলোর মধ্যে কিন্তু কোনো ফাংশন নেই। ফাংশন বলতে সবাই কনস্ট্যান্ট ফাংশন, এখানে কিন্তু কোনো এক্স এর ফাংশন নেই। এটা কিন্তু আলটিমেটলি ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, দে আর অল ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, তাই এটাকে বলছি কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। এবং এই কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট কি করে সলভ করতে হয়? তার জন্য দুটো জিনিস লাগে, একটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, কি করে কমপ্লিমেন্টারি ফাংশন বার করতে হয় সেটা আমরা দেখেছি। আর একটা লাগে হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। এবং এই দুটো বার করার পর অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াইসি বের করতে হয় এবং ওয়াইপি বের করতে হয়, এবং এই দুটোকে সাম করে আমরা লাস্টে গিয়ে যে ওয়াইটা পাই সেটাই হচ্ছে তার সলিউশন এটার। ঠিক আছে, এই ইকুয়েশনটার কিন্তু সলিউশন হয়ে যায়। তো এখন আমরা যেটা করবো আজকে সেটা হচ্ছে কচি অয়লার ইকুয়েশন। কচি অয়লার ইকুয়েশনটা হচ্ছে মেথডটা এইভাবেই সলভ করতে হবে, কিন্তু সেটাতে সলভ করার জন্য এখানে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট থাকলে এই মেথডে সলভ করা যায়। তাই কচি অয়লার ইকুয়েশনের ক্ষেত্রে কিন্তু এই যে কোএফিসিয়েন্ট গুলো সেগুলো কনস্ট্যান্ট হয় না, সেগুলো কিন্তু কনস্ট্যান্ট হয় না, কারণ আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন করছি মানে যে সবসময় যে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট থাকবে এরকম কিন্তু কোনো কথা নেই। এখানে ভ্যারিয়েবলও থাকতে পারে, ফাংশন থাকতে পারে কোনো একটা। তো সেই ফাংশন থাকলে তখন কিভাবে ট্রিট করব, এটা হচ্ছে ব্যাপার। তো এখন যদি সেখানে একটা স্পেসিফিক প্যাটার্নে কিছু ফাংশন থাকে, অর্থাৎ কিরকম ভাবে থাকবে না, d2y dx2 সাথে সেকেন্ড অর্ডার y এর সেকেন্ড অর্ডার যে ডেরিভেটিভ রয়েছে তার সাথে এক্স স্কোয়ারই থাকবে, অন্য কিছু নয়। এক্স সাইন এক্স লগ এক্স এই সমস্ত কিচ্ছু থাকবে না, এক্স স্কোয়ারই থাকতে হবে। প্লাস এবার এখানে কেউ যদি বলিস তো এখানে কোনো সংখ্যা থাকতে পারে 2x² 5x², সেটা অন্য কথা, কিন্তু প্যাটার্নটা x² d2y dx2ই থাকবে। প্লাস এখানে কোনো একটা কনস্ট্যান্ট থাকতেই পারে। থেকে আমাদের কিন্তু এখানে x × dy dx থাকবে, অর্থাৎ এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে ডেরিভেটিভের যে অর্ডার সেখানে তার সাথে যে এক্সটা থাকবে এক্সই থাকবে, এবং তার পাওয়ারটা কিন্তু 1 হবে। 2 অর্ডারের হলে 2 থাকবে, d3y dx3 যদি থাকে প্রেজেন্ট ইকুয়েশনের মধ্যে সেক্ষেত্রে তার সঙ্গে x³ থাকবে একটা। এবং y যেহেতু y এর ক্ষেত্রে যেহেতু ডেরিভেটিভ নেই কোনো, yটা সিম্পল রয়েছে, অর্থাৎ ইন দ্য সেন্স আমি বলতে পারি যে ডেরিভেটিভের অর্ডারটা শূন্য এখানে, অর্থাৎ ডেরিভেটিভ হয়নি, ফলে এখানে x এর পাওয়ারটাও এক্স ওয়াই যে থাকবে x এর পাওয়ারটাও কিন্তু 0ই থাকবে, অর্থাৎ কিছু থাকবে না, মোট কথা 1 থাকবে। এবার এদিকে যা খুশি ফাংশন থাকতে পারে, এদিকের ফাংশনটা যা খুশি থাকতে পারে, কিন্তু মেন হচ্ছে প্যাটার্নটা, এই প্যাটার্নটা ফলো করতে হবে। এবার এখানে x³ d3y dx2 থাকতে পারে। অ্যাকচুয়ালি আস্তে আস্তে আমরা জেনারেলাইজ করছি ব্যাপারটাকে, প্রথমে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট দিয়ে শিখেছি, এবার যদি কনস্ট্যান্ট না হয়ে এরকম টাইপের প্যাটার্নে থাকে তখন কি হবে সেরকম জানবো। এরপর যদি ফাংশন গুলো আরবিট্রারিলি হয় তখন তার জন্য মেথড রয়েছে, আবার ভ্যারিয়েশন অফ প্যারামিটারের মেথড রয়েছে, সেগুলো শিখবো। কথাটা বোঝা গেল? তো আস্তে আস্তে আমি ব্যাপারটাকে জেনারেলাইজ করছি। তো এরকম প্যাটার্নে যদি থাকে তাহলে এই প্যাটার্নের ইকুয়েশনকে ডাইরেক্ট আমরা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে কনভার্ট করে নিতে পারি। ঠিক আচ্ছা, আছে, বলছি y এর সাথে 2 3 এরকম থাকতে পারে তো? তা থাকতে পারে, সেগুলো থাকতে পারবে। ঠিক আছে, ওইটাই তো বললাম, এখানে তোর যে কোনো কনস্ট্যান্ট থাকতে পারে, কিন্তু এক্স যে ভ্যারিয়েবলটা থাকবে সেটা এইখানে যে অর্ডারটা থাকবে ডিফারেন্সিয়েশনের, সেই অর্ডারটা হবে এক্স এর ডিগ্রি, তার সঙ্গে যেটা রয়েছে এরকম থাকতেই পারে কনস্ট্যান্ট। ঠিক আছে, এই প্যাটার্নটাকে আমরা, এই ইকুয়েশনটাকে আমরা জাস্ট x = e⁻z দিয়ে যদি সাবস্টিটিউট করি, x = e⁻z দিয়ে সাবস্টিটিউট করা হলে
ডাইরেক্ট এই ইকুয়েশনটা কিন্তু কনভার্ট হয়ে যাবে একটা তোর ইয়েতে, কি বলবো, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে। এই টাইপের যে কোনো ইকুয়েশনকে বলা হয় কচি অয়লার ইকুয়েশন, এবং সেই কচি অয়লার ইকুয়েশনটাকে আমরা x ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড ট্রান্সফরমেশনের মাধ্যমে বা সাবস্টিটিউশনের মাধ্যমে সেটাকে ইকুয়েশন অফ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে কনভার্ট করে ফেলতে পারি। আর যখনই সেটা করতে পারি তখন তারপর তার পার্টিকুলার ইন্টিগ্রাল কমপ্লিমেন্টারি ফাংশন বের করে সেটা সলিউশন বের করে দেবো। শুধু লাস্টে, যেহেতু এখানে x ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড ধরে নিয়েছি, অর্থাৎ এক্সটা জেড এ কনভার্ট হয়ে গেছে, ফলে এখানে অ্যান্সারটা ওয়াই জেড দিয়ে বেরোবে। শুধু লাস্ট লাইনে গিয়ে জেড এর জায়গায় এক্স দিয়ে ভ্যালু বসিয়ে দেবো। অর্থাৎ এক্স যদি তুই ই টু দি পাওয়ার জেড ধরিস, তাহলে জেডটা কত, জেডটা হচ্ছে লগ এক্স, তাহলে যেখানে যেখানে জেড থাকবে একদম লাস্ট লাইনে সেখানে সেখানে লগ এক্স ইনপুট করে দেবো, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তার মানে এটাকে কনভার্ট করাটাই হচ্ছে এখানে এক্সট্রা, বাকি সব মেথড কিন্তু কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের মতোই। এতদূর কি বোঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো সেরকম যদি হয় তাহলে আমি একটু জাস্ট থিওরিটিক্যালি একটুখানি না বললে হবে না, কারণ থিওরির কিছুটা জায়গা আমরা অঙ্কে ইউজ করব। ঠিক আছে, সাবস্টিটিউশনের জায়গাটা কিন্তু অঙ্কে ইউজ হবে। তাহলে শুরু কর। An ordinary differential equation, an ordinary differential equation an ordinary differential equation of the form, কোন ফর্মে, এই যে একটু আগে যেটা বললাম সেরকম একটা ফর্ম, সেটা হচ্ছে, তাহলে আমাদের কাছে হয়ে যাবে কত, আমি যদি nth অর্ডার দিয়ে বলি, nth অর্ডার দিয়ে যদি আমি জিনিসটাকে বলে থাকি, তাহলে কি হবে জিনিসটা, সামথিং p0 x টু দি পাওয়ার n dny dxn প্লাস p1 x টু দি পাওয়ার n minus 1 dn minus 1y dxn minus 1, প্লাস এরকম করতে করতে ধর লাস্টে গিয়ে en এর শেষ হলো, en এ গিয়ে শেষ হলো, পাওয়ারটা থাকলো কত, তাহলে x টু দি পাওয়ার 0 থেকে শেষ হবে, তাহলে আমি pn মাইনাস 1 একটা লাস্ট টার্মটা লিখি, pn মাইনাস 1 ইন্টু এক্স ডি dy dx হবে, সিঙ্গেল অর্ডারে শেষ থাকবে, এবং লাস্টে গিয়ে pn এ যখন আসবে তখন সেটা হয়ে যাবে হচ্ছে জাস্ট y। ঠিক আছে, ইকুয়ালস টু কোন একটা ধর ফাংশন অফ এক্স, ইকুয়ালস টু আমার কাছে রয়েছে কোন একটা ফাংশন অফ এক্স, সামথিং এফ এক্স। তাহলে এই টাইপের ইকুয়েশনকে আমরা বলছি কচি অয়লার ইকুয়েশন। কিন্তু কচি অয়লার ইকুয়েশনে কিন্তু এই যে p0 p1 p2 pn এগুলো কিন্তু সবাই কনস্ট্যান্ট, ভ্যারিয়েবল হিসেবে, ফাংশন হিসেবে শুধুমাত্র এরকম প্যাটার্নটাই থাকবে। এই p0 p1 p2 pn এগুলোর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা করে আর এক্স জাতীয় কিছু থাকবে না। where p0 p1 dot 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 pn are constants, that is independent of x and y। ঠিক আছে, এই ধরনের ইকুয়েশনকে বলা হয় কচি অয়লার ইকুয়েশন। আবার কেউ কেউ শুধু অয়লারের ইকুয়েশন দিয়েও বলে, অয়লার হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন দিয়েও কথাটাকে ইউজ করা হয়, কিন্তু মেন আমরা কচি অয়লার ইকুয়েশন হিসেবে এটাকে ইন্ট্রোডিউস করছি। তাহলে এখানে লাইক is called কচি অয়লার ইকুয়েশন। এবার অনেকে শুধু অয়লারের কথাই বলে, কচি উল্লেখ করে না, কিন্তু এখানে দুইজনেরই কৃতিত্ব আছে এই ইকুয়েশনটাতে, কচি অয়লার দুজনেই রয়েছে। অয়লারস হোমোজেনিয়াস
linear equation Euler's homogeneous linear equation with constant coefficient, constant coefficient বলা যাবে না কারণ এখানে x স্কয়ার x এই সমস্ত রয়েছে, জাস্ট Euler's homogeneous linear equationই বলছি, কনস্ট্যান্ট কথাটা লেখা যাবে না, ঠিক আছে? কিন্তু এটা ডিগ্রিটা বলতে পারিস, ডিগ্রি হচ্ছে এখানে 1 লিনিয়ার যেহেতু, কারণ এখানে কোনো এটার স্কোয়ার ফেয়ার এই ধরনের কিছু নেই, ঠিক আছে? আর অর্ডারটা কত? অর্ডারটা হচ্ছে n অর্ডার বলতে পারি এটাকে, ঠিক আছে? অফ অর্ডার n, ঠিক আছে? এই টাইপের ইকুয়েশনকে বলা হচ্ছে কচি অয়লার ইকুয়েশন। এই কচি অয়লার ইকুয়েশনকে আমরা সলভ করব কি করে? এটাকে সলভ করার পদ্ধতি হচ্ছে তোর ওই সাবস্টিটিউশনের মাধ্যমে, x ইকুয়াল টু e টু দি পাওয়ার z সাবস্টিটিউশনের মাধ্যমে এটাকে আমরা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে কনভার্ট করে নেবো, এবং দেন সেটা যেভাবে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে সলভ করে সিএফপিআই মেথডে ওয়াইসি ওয়াইপি বের করে যোগ করে সেটা করতে হবে, ঠিক আছে? সেটা করতে হবে। তো আমি একটা জাস্ট করে দেখাচ্ছি। হেডিংটা দিতে পারি সলিউশন অফ the method of solution of Cauchy-Euler equation স্পেসিফিক অঙ্ক নিয়ে আমি ধর করছি, ঠিক আছে? অফ স্পেসিফিক অঙ্ক বলতে আমি জাস্ট সেকেন্ড অর্ডার নিয়ে করছি একটা, সেকেন্ড অর্ডার, ঠিক আছে? সেকেন্ডই থাক, আমাদের সেকেন্ড অর্ডার দিয়ে মেনলি আসবে পরীক্ষাতে। এবার যে মেথডটা লিখতে চলেছি সেই মেথডটা কিন্তু প্রত্যেকটা অঙ্কে কপি পেস্ট হবে, তো সেই হিসাবেই একদম মনে রাখতে হবে। লেট আস কনসিডার the Cauchy-Euler equation of second order given by, আচ্ছা এখানে যে এন অর্ডারটা বলছি আমি এখানে স্পেসিফিক্যালি করে দিচ্ছি একটুখানি, একটা কথা জাস্ট একটা ছোট্ট একটা জিনিস লিখে রাখি, সেটা হচ্ছে উইথ p0 নট ইকুয়ালস টু 0, কারণ p0 0 হলে কিন্তু অর্ডারটা কমে যাবে, ঠিক আছে? p0 যদি 0 হয়ে যেত সেক্ষেত্রে এই টার্মটা থাকবেই না, সেক্ষেত্রে কিন্তু অর্ডারটা n-1 হয়ে যাবে। তো আমি যেহেতু একটা ইন জেনারেল n এর জন্য n অর্ডারের জন্য ডেফিনিশনটা দিয়েছি, তাই এখানে p0 টাকে 0 করে মানে নন জিরো রাখছি। যেমন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ax স্কয়ার প্লাস bx প্লাস c, এখানে লিডিং টার্ম হচ্ছে ax স্কয়ার, লিডিং কোএফিসিয়েন্টটা হচ্ছে a, যেটার জন্য অ্যাকচুয়ালি এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে, কারণ এক্স স্কয়ার টার্মটা না থাকলে কোয়াড্রেটিক ইকুয়েশন হবে না। তো সেক্ষেত্রে তার এক্স স্কয়ার টার্মটাকে থাকার জন্য অবভিয়াসলি এটা কিন্তু নন জিরো হতে হবে। তো সেরকমই কথা, ইন অর্ডার বলতে গেলে ই জিরোটাকে নন জিরো হতে হবে। অফ সেকেন্ড অর্ডার গিভেন বাই সামথিং p0, আমি পি কিউ আর দিয়ে করে দিচ্ছি, p ইন্টু এক্স স্কোয়ার ডি টু আই ডি এক্স টু প্লাস কিউ ইন্টু এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস আর ওয়াই ইকুয়ালস টু ধর কোন একটা ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স। তো সেটাকে আমরা কিভাবে রেডি করব?
কচি-ইউলার, এটা একটা কচি-ইউলার ফর্মে রয়েছে, ঠিক আছে। এটাকে আমরা কিভাবে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে কনভার্ট করব? তাহলে এটাকে 1 নম্বর নাম দিচ্ছি, লেট আস সাবস্টিটিউট x equal to e to the power z। তাহলে x যদি হয় e to the power z, তাহলে সেখান থেকে আমরা z equals to কত হবে, log x। z equals to log x হয়ে যাবে, বোথ সাইড log নিলে, অবভিয়াসলি বেসে e আছে। এখন আমরা যে দরকার x স্কয়ার d2y dx এর ভ্যালু কত, x ইনটু dy dx এর ভ্যালু কত, y এর ভ্যালু কত। y টা হচ্ছে এখানে y, কিন্তু x ইনটু dy dx টা কত আর x স্কয়ার d2y dx টা কত, এই দুটো জিনিস আমাদের এখানে ফাইন্ড করতে হবে, ঠিক আছে। তো সেটা কি করে বের করব? তো জাস্ট নরমালি চেইন রুল, ডেরিভেটিভের যে চেইন রুল, এই জায়গাটা পুরো ডেরিভেটিভের কাজ, কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কাজ না। আমাদের মোট কথা যে z ইকুয়ালস টু log x হলেই x ইনটু dy dx এবং x স্কয়ার d2y dx টা y z এর প্যাটার্নে বের করতে হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট, ঠিক আছে। এমটা বুঝে নেই, এমটা হচ্ছে z ইকুয়ালস টু log x যদি হয়, তাহলে x ইনটু dy dx টা yz দিয়ে কি হবে, অর্থাৎ x বর্জিত ভাবে কি হবে, অ্যাজ ওয়েল অ্যাজ x স্কয়ার ইনটু d2y dx টাও বা yz দিয়ে কি হবে, x থাকবে না। মোট কথা ইকুয়েশনে আর কোনো রকম ভাবে x থাকবে না, অর্থাৎ এই x টাকেও আমরা e টু দি পাওয়ার z বসিয়ে নেব। পুরোপুরি x টাকে এখান থেকে হাঁটাতে হবে, তার জন্য সাবস্টিটিউশনটা z ইকুয়ালস টু log x। সেটা কি করে ডেরিভেটিভটা করবি দেখ, একটাই দেখাচ্ছে, এটাই সব অঙ্কে একদম মনে রেখে লিখে দিতে হবে, তাহলে আর কিছু এক্সট্রা কিছু আসবে না এইসব জায়গায়। তাহলে এখানে z ইকুয়ালস টু log x হয়, তাহলে ডেরিভেটিভ কর, তাহলে dz dx dz dx dz dx টা কত হবে, 1 বাই x হয়ে যাবে, 1 ডিভাইডেড বাই x। dz dx যদি 1 ডিভাইডেড বাই x হয়ে যায়, আমার দরকার হচ্ছে dy dx কত হবে। নাও তোর কাছে x ইন্টু dy dx লাগবে, ঠিক আছে। তো dy dx টা কত হচ্ছে, dy dx মানে কত, dy dx মানে হচ্ছে dy dz ইন্টু dz dx, ঠিক আছে। চেন রুল দিয়ে করলাম এটা। এরকম যদি হয়, এখন dz dx এর ভ্যালু হচ্ছে 1 বাই x, dz dx মানে হচ্ছে 1 বাই x, তাহলে 1 বাই x ইন্টু dy dz, তাহলে দিস ইমপ্লাইজ এই x টাকে যদি আমি এর সঙ্গে পাঠিয়ে দিই, তাহলে কি চলে আসছে, x ইন্টু dy dx ইজ ইকুয়াল টু কিন্তু dy dz চলে আসছে, অর্থাৎ যেটা x ইন্টু dy dx রয়েছে, যেটা একটা এরকম কঠিন টার্ম রয়েছে, সেটা কিন্তু সিম্পল dy dz এ কনভার্ট হয়ে যাবে। মানে ইকুয়েশনে কিন্তু এটার বদলে dy dz চলে আসবে, ঠিক আছে। তো তাহলে এটা করলে কি আসছে আমাদের, x ইন্টু dy dx ইকুয়াল টু dy dz। তো এইবার আমরা এখান থেকেই পুনরায় ডেরিভেটিভ করে d2y dx2 বার করতে হবে, d2y dx2 কত সেটা বের করতে হবে। তো d2y dx2 কি করে করবি, নাও d2y dx2 is equals to ddx of dy dx ddx of dy dx। এখন ddx of dy dx আবার কত, ddx of এই যে 1 বাই x d2y dz2, মানে 1 বাই x dy dz। এরকম যদি হয়, তাহলে this equal to তাহলে কি হবে বল, এটার ডেরিভেটিভ একবার হবে, অর্থাৎ মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, ইন্টু dy dz টা যা আছে থাকবে, এটার একবার ডেরিভেটিভ, এটা যা আছে থাকবে, ইউ ইন্টু ভি মেথড, এটা যদি ইউ হয়, এটা যদি ভি হয়, তো এটার ডেরিভেটিভ করলাম, ভিটা যা আছে রয়েছে, প্লাস আবার 1 বাই এক্স টা যা আছে থাকলো, dy dz এর ডেরিভেটিভ হচ্ছে উইথ রেসপেক্ট টু ddx। পুরো চেন রুলটা একদম ভালো করে মাথায় গেঁথে নিতে হবে কিভাবে কি আসছে। তাতে করে কি হলো, মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু dy dz প্লাস 1 বাই এক্স, কিন্তু 1 বাই এক্স তো ঠিক আছে, এইখানটা dy dz রয়েছে, কিন্তু তোর দরকার হচ্ছে
এখানে ডিএক্স এখানে ডিজেড, তুই তো এটা লিখতে পারিস না d2y dx dz, এটা তো আর পার্শিয়াল ডেরিভেটিভ নয়, তোকে ডিজেড এর সঙ্গে এখানে ডিজেডই আনতে হবে, তার জন্য আরো একবার চেন রুল অ্যাপ্লাই হচ্ছে। আমি আগে লিখে নিই, তারপর লেখ তোরা। এখানে ধর ডিজেড করলাম, তাহলে ডিওয়াই ডিজেড হয়ে গেল। আর এখানটা আমি করে দিলাম হচ্ছে, যেহেতু ডিএক্স নিচে রয়েছে কিন্তু তার বদলে ডিজেড রেখেছি এখানে, তো এখানে নিচে ডিএক্স রাখ, উপরে ডিজেড রাখ, তাহলে দেখ চেন রুলের জন্য কিন্তু এই ডিজেড ডিজেড ক্যান্সেল তো আর ওইভাবে হয় না, কিন্তু তোর কি হয়ে গেল, ব্যালেন্সড হয়ে গেল। তার মধ্যে আবার দেখতে পাচ্ছি 1/x ইন্টু ডিজেড ডিএক্স, এটার কি কোনো স্পেসিফিক ভ্যালু আছে? না, সেই রকম কোনো ভ্যালু এখানে নেই, কিন্তু ডিজেড ডিএক্স এর একটা ভ্যালু রয়েছে, ডিজেড ডিএক্স এর একটা ভ্যালু রয়েছে, সেটা হচ্ছে 1/x, ডিজেড ডিএক্স মানে 1/x, সেটা বসিয়ে দে। এটা 1/x স্কোয়ার হয়ে গেল, এটা ভ্যালুটা বসালে। আর এটা হয়ে গেল d2y dz2, তাহলে দিস ইকুয়ালস টু 1/x স্কোয়ার যদি কমন নিয়ে ওদিকে পাঠিয়ে দিস, তাহলে চলে আসছে তোর কাছে x স্কোয়ার d2y dx2, যেটা আমাদের সাবস্টিটিউট করার দরকার ছিল সেটা পেয়ে গেছি। তার বিনিময়ে এখানে কি থাকছে, এখানে থাকছে d2y dz2, এই জায়গাটা দেখ সবাই বুঝলি কিনা? কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কিচ্ছু করে নি, জাস্ট 11-12 এর চেন রুল অ্যাপ্লাই করেছি। আচ্ছা, আপনি বললেন কোনটা সাবস্টিটিউট করা দরকার? আমাদের তো টার্ম গুলো ভালো করে খেয়াল কর, পি কিউ আর নিয়ে কোনো সমস্যা নেই, আমাদের সমস্যা হচ্ছে এটাকে এটাকে, আর ওয়াই তো নিজের মতো হয়ে যাবে, ওয়াই আর এফ এক্স নিজের মতো সাবস্টিটিউটেড হয়ে যাবে, ওয়াইটা ওয়াই থাকবে, আর এক্স এর জায়গায় শুধু e⁻z বসিয়ে দেবো, এটা নিয়ে ব্যাপার নেই। আমাদের দরকার কোনটা কোনটা, এই টার্মটা অ্যান্ড এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, এই দুটো টার্ম, এই দুটো টার্ম ওয়াই জেড দিয়ে কি হবে সেটা আমরা বার করলাম। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। এটা দুবার প্র্যাকটিস করবি, হয়ে যাবে, অসুবিধা কিছু নেই, জাস্ট কারণ একটা অনার্স স্টুডেন্টের কাছে এটা এমন কোনো কঠিন ব্যাপার নয়। তো যাই হোক, এটা দেখ এক্স স্কোয়ার d2y dx2 প্লাস এরকম এসে যাচ্ছে। এইবার এখানে আমরা একটা জিনিস, একটা নোটেশন ইউজ করা হয়, এখানে একটা নোটেশন ইউজ করা হয়, নোটেশনটা হচ্ছে এরকম, নোটেশনটা হচ্ছে এরকম টাইপের দেখতে, দেখ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স যদি থাকে, এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স যদি কোথাও থাকে, এটাকে আমরা লিখবো হচ্ছে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, ডিডিজেড কে আমরা অনেকভাবে লেখা যায়, ডি ড্যাশ দিয়ে লেখে, কোনো কোনো বই থিটা দিয়ে লেখে, কেউ আবার ডেল্টা দিয়ে লেখে, যা খুশি, ঠিক আছে, ডি ড্যাশ দিয়ে লেখা যায়, ইয়ে দিয়েও লেখা যায়, আমি ডি ড্যাশটা ইউজ করছি এখানে, তাই তোদের সুবিধা হবে, থিটা বা অন্য জাতীয় জিনিস ইউজ করলে তোর ডেরিভেটিভ বলে মনে হবে না জিনিসটাকে। ডি ড্যাশটা টেকনিক্যালি একটু গন্ডগোলের ব্যাপার, কারণ ডি মানে যদি ডিডিএক্স হয়, ডি ড্যাশ মানে d2y dx2, কিন্তু তা সত্ত্বেও আমি এটা ইউজ করছি বিকজ অফ ডি এর বদলে ডি ড্যাশ লেখা হয়েছে, সেটা কিন্তু তোদের মাথায় থাকবে, থিটা ডেল্টা এই সমস্ত লিখলে কিন্তু অসুবিধা হবে দেখতে। তাহলে ডি ড্যাশ ওয়াই, where d dash is equivalent to ddz, d dash equivalent to ddz। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ। তাহলে তোরা আমাকে রেসপন্স কর এখানে, যদি ওটা ওরকম হয় তাহলে এটা কি হবে? তো এটাকে আমরা তাহলে কি লিখতে পারবো? এটাতে আমরা ডি ড্যাশ স্কোয়ার, এটা মানে ডি ড্যাশ স্কোয়ার মাইনাস এটা মানে কত ডি ড্যাশ, এটা হবে কিনা বল তাড়াতাড়ি। হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এটাকে আমরা আবার কমন নিয়ে লিখতে পারি ডি ড্যাশ, আচ্ছা এখানে না হবে না, কি করে হবে, এখানে জাস্ট একটা ওয়াই হবে,
হবে তো এই ওয়াইটা? হ্যাঁ y এটা তো হবে। জাস্ট অপারেটরটা, এটা তো জাস্ট অপারেটরটা কার উপর অপারেট হচ্ছে, ওয়াই এর উপর অপারেট হচ্ছে, তার মানে এটা কি লিখতে হবে, ডি ড্যাশ কমন নিয়ে ডি ড্যাশ মাইনাস ওয়ান ওয়াই। এই ওয়ানটা অবভিয়াসলি আমাদের কাছে আইডেন্টিটি অপারেটর, এই ওয়ানটা শুধু ওয়ান নয়, আইডেন্টিটি অপারেটর, কিন্তু আমরা ওরকম ভাবে অত কিছু ভাবতে যাবো না, বেশি ভাবলে মুশকিল, ভুল হয়ে যাবে। এটা জাস্ট ওয়ান, ডি ড্যাশ ইন্টু ডি ড্যাশ মাইনাস ওয়ান অপারেটিং অন ওয়াই। ঠিক আছে, সিমিলারলি এখানে জাস্ট আমি নোটের মতো লিখে রাখছি, এইভাবেই অ্যাকচুয়ালি চলতে থাকে। যদি আরো হায়ার ডিগ্রিও থাকে, দুটো করার পর আর বেশি করতে যাব না ঝামেলা। তো এই ধর এক্স এস কিউব ডি টু ডি থ্রি ওয়াই ডি এক্স থ্রি কোথাও আছে কোনো ইকুয়েশনে, খুব রেয়ার কেসেই দেয়, বেশি বড় টু এর বেশি খুব একটা দেয় না। এই দেয় তাহলে কি হবে, এত কিছু লিখবোই না, ডাইরেক্ট লিখবো ডি ড্যাশ, এটার মানে হচ্ছে ডি ড্যাশ ইন্টু ডি ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু ডি ড্যাশ মাইনাস, দেখবি করে দেখবি টু আসবে, ঠিক করে করে দেখলে এটা ডি ড্যাশ মাইনাস টু চলে আসে। ঠিক আছে, এরকম টাইপের আসে। তো সেটা আসার পর আমরা লাস্টে গিয়ে লিখে দেবো ওয়াই অপারেটিং অন ওয়াই। বোঝা গেছে? ওটার কি একটা করে দেখাতেই হবে নাকি সেটা না দেখালেও চলবে? পড়ে তো দেখানো উচিত, এখন মুখস্থ করে চালালে কিন্তু আমি জানি না, কারণ এটা মুখস্থ করা কোনো ব্যাপার না, বা মনে রাখা কোনো ব্যাপার না। না না, আমি এইটুকু সেটা বলছি না, আমি বলছি অন্তত একটা করে দেখাতে হবে, তাই তো? একটা করে দেখাবি। টু ডিগ্রি যদি থাকে, টু অর্ডারের যদি, সরি, টু অর্ডারের যদি থাকে তো এত অব্দি তো করতেই হচ্ছে, আর থ্রি অর্ডার থাকলে আর করার দরকার নেই, এত সিমিলারলি বলে লিখে দিবি। কারণ ফার্স্ট এরটা নিজেই বল না, ফার্স্ট এরটা তুই এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডি ড্যাশ ওয়াই এসছে, এরপরে তুই প্যাটার্নটা কি করে বুঝবি, এরপরে যে এক্স্যাক্টলি এই প্যাটার্নটা আসবে সেটা তুই বুঝবি কি করে, ডি ড্যাশের পর যে ডি ড্যাশ মাইনাস ওয়ান আসবে, ওই জন্য এটা করে দেখিয়ে দিলি। ইনফ্যাক্ট আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি এক্স টু দি পাওয়ার এন ডি এন ওয়াই, ডিএক্স এন প্যাটার্নে যদি কখনো থাকে তাহলে সেটা আমার কাছে হয়ে যাবে ডি ড্যাশ ইন্টু ডি ড্যাশ মাইনাস ওয়ান ডি ড্যাশ মাইনাস টু। কে বলবে কত অব্দি যাবে, ডি ড্যাশ মাইনাস কত অব্দি যাবে বল? n-1 n-1। এন মাইনাস ওয়ান, কারণ দেখ থ্রি এসছে টু পর্যন্ত গেছে, টু ছিল ওয়ান পর্যন্ত গেছে, তো ওটা এন, এন লিখলে এন মাইনাস ওয়ান পর্যন্ত যাবে। এটা হচ্ছে ফর্মুলা। কেউ যদি কিচ্ছু না করে ডাইরেক্ট ওখানে অঙ্কের মধ্যে এই জিনিসটা সাবস্টিটিউট করে, তাতেও তার অঙ্ক হয়ে যাবে, কিন্তু আমি বলবো অবশ্যই এই জিনিসটা নির্ণয় করে তারপর করা উচিত। ঠিক আছে, নাহলে কিন্তু নাম্বার কাটলে কেউ কিছু বলতে পারবে না। ক্লিয়ার হয়েছে সবার এতটা? হ্যাঁ আচ্ছা এবার কর। এবার আমরা কি করব, এই যে ভ্যালুটা নিয়ে এইটা ওই ভ্যালুগুলো নিয়ে এক নম্বর ইকুয়েশনে সাবস্টিটিউট করব। তাহলে লিখ, সাবস্টিটিউটিং these values of, কার কার ভ্যালু, নাম এক্স এর ভ্যালু, তারপর এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স এর ভ্যালু, তারপর এক্স স্কোয়ার ইন্টু ডি টু ওয়াই ডিএক্স টুর ভ্যালু, কোথায় সাবস্টিটিউট করবো না, ইন ওয়ান উই অবটেন্ড। x এর ভ্যালু কোথায় সাবস্টিটিউট হচ্ছে, মানে এফ এক্স এর ওখানে, ও আলটিমেটলি আচ্ছা। এক্স এর উপর ডিপেন্ড করেই সবটা করেছি, আর এফ এক্স এর ওখানে এক্স এর ভ্যালুটা সাবস্টিটিউট হয়েছে, ওয়াই কিন্তু সাবস্টিটিউট হয়নি কোনো, ওয়াইটা ওয়াই এর মতোই, ওয়াইটা তো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, শুধুমাত্র তা সেটা ছিল এক্স এর উপর ডিপেন্ডেন্ট, সেটাকে আমি জেড এর উপর ডিপেন্ডেন্ট করে পুরো অঙ্কটাকে তৈরি করলাম। তো in one we obtain a linear differential equation with constant coefficient এ convert হয়ে যাবে এবার, constant coefficient
given by কি হবে ইকুয়েশনটা তাহলে আমাদের কাছে এসে যাচ্ছে, প্রথমটা ছিল হচ্ছে পি, তো পিটা পি এর মতো থাকলো, তারপর এক্স স্কোয়ার ডি টু ওয়াই, ওটা হয়ে গেল ডি ড্যাশ ইন্টু ডি ড্যাশ মাইনাস ওয়ান ওয়াই প্লাস কিউ ইন্টু, তারপর এটা করতে হবে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স হয়ে গেল ডি ড্যাশ। এটা পরীক্ষায় যে টাইপের ভ্যালু মানে ধরো ফাংশন থাকবে সেখানে ই টু দি পাওয়ার জেড দিয়ে সাবস্টিটিউট হবে। তার মানে কি হয়ে যাচ্ছে আমাদের যে টেকনিকটা হবে, তাহলে পি ইন্টু, এগুলো সব গুণ টুন করে দেবো, ঠিক আছে, এগুলো গুণ করে দিতে হয়। পি ইন্টু কি হবে, ডি ড্যাশ স্কোয়ার প্লাস পি ডি ড্যাশ প্লাস না মাইনাস পি ডি ড্যাশ প্লাস কিউ ইন্টু ডি ড্যাশ প্লাস ওয়ান অপারেটিং অন ওয়াই এফ অফ ই টু দি পাওয়ার জেড, তারপর দিস ইমপ্লাইজ পি ডি ড্যাশ স্কোয়ার প্লাস কিউ মাইনাস পি, ধর এরকম টাইপের রয়েছে। ঠিক আছে, এরকম টাইপের সংখ্যা দিয়ে থাকবে, তো পি কিউ দিয়ে রয়েছে বলে এরকম লাগছে। এবার তুই যেভাবে সলভ করিস কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট সেভাবে করে দিতে হবে, এই কাজটুকু এক্সট্রা আছে ওখানে। ঠিক আছে, কারণ এবার দেখ এটা কনস্ট্যান্ট, এগুলো কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট কনভার্ট হয়ে গেছে। এবার আমরা নর্মাল যেভাবে করি সেটা করতে হবে। কি করি না, আমাদের সেখানে ধরতে হবে ইকুয়েশনটা কিন্তু এখন তোর ওয়াই জেড দিয়ে কনভার্ট হয়ে গেছে। তাহলে 2 নম্বর নাম দিয়ে যে ট্রায়াল সলিউশনটা ধরবো, লেট ওয়াই ইকুয়ালস টু, যেটা ধরতাম ই টু দি পাওয়ার এম এক্স, সেটা আমাকে ই টু দি পাওয়ার এম জেড ধরতে হবে। এখানে কিন্তু সবার ভুল হয়, আমার নিজেরও ভুল হয়, এম এক্স লিখে ফেলি, এম এক্স লিখলে কিন্তু হবে না, কারণ এক্স এক্স এর গল্প শেষ, এক্স আর নেই গোটা ইকুয়েশনে। ঠিক আছে, আছে কিন্তু জেড এর মধ্যে লুকিয়ে আছে, কিন্তু আপাতত আমাদের মেন যে ইকুয়েশনটাতে কোনো এক্স ডাইরেক্টলি নেই, তো এখানে কিন্তু এম এক্স লিখলে ভুল হয়ে যাবে, আমাদের অপারেটিং তোর কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট এম এক্স লিখতে লিখতে অভ্যাস হয়ে যায়, আর এটা এম জেড দিয়ে হবে। y equals to e to the power mz, be a trial solution of the কার ট্রায়াল সলিউশন না, এটার করেসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশনের সলিউশন। হোমোজিনিয়াস ইকুয়েশন মানে এই পোর্শনটা জিরো ধরে যে ইকুয়েশনটা হয় সেটাকে বলা হয় হোমোজিনিয়াস ইকুয়েশন। বি এ ট্রায়াল সলিউশন অফ দি করেসপন্ডিং of the corresponding homogeneous equation of two, therefore auxiliary equation is, এটার অক্সিলারি ইকুয়েশন কি হবে, পি থাকবে ডি ড্যাশের জায়গায় এম বসে, তাই তো ডি ড্যাশের জায়গাটা এম বসে, অর্থাৎ পি ডি ড্যাশ মানে হচ্ছে এম ড্যাশ, মানে এম ড্যাশ না এম স্কোয়ার প্লাস কিউ মাইনাস পি ডি ড্যাশ মানে হচ্ছে এম প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, এটা লিখতে হয়। ঠিক আছে, এই জিনিসটা লিখতে হয়। তো লেখার পর এটাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেল এম এর। ঠিক আছে, যদি ইকুয়েশনের গিভেন অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডারটা টু হয়, টু অর্ডার ইকুয়েশন হয়, তাহলে এখানে যে অক্সিলারি ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে এম এর কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মে পাবো। সেখান থেকে এম এর দুটো ভ্যালু বেরোবে। কি কি ভ্যালু বেরোবে না, এম ইকুয়ালস টু সামথিং এম ওয়ান একটা বেরোবে, একটা এম টু বেরোবে। এবার এই এম ওয়ান এম টুর উপর ডিপেন্ড করে আমাদের কি করতে হয় না, কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে হয়।
সেটা লিখছি না, আমরা ওখানে ডিটেলসে বলেছিলাম যে m1 m2 প্রকৃতি কিরকম হলে কমপ্লিমেন্টারি ফাংশন কিরকম হয়, 3টে কেস করা আছে। ঠিক আছে, যদি সমান হয় তাহলে কি হবে, যদি অসমান কিন্তু রিয়েল হয় তখন কি হবে, যদি কমপ্লেক্স নাম্বার হয় অর্থাৎ একটা আর অপরটার কনজুগেট হয়, কমপ্লেক্স কনজুগেট, সেক্ষেত্রে কি হবে সেটা কিন্তু বলা আছে। তো কমপ্লিমেন্টারি ফাংশন ইজ y ইকুয়ালস টু সামথিং, কিন্তু m1 m2 রয়েছে, তো আমি উইদাউট লস অফ জেনারেলিটি আমি ধরে নিচ্ছি তারা রিয়েল অসমান। তো সেক্ষেত্রে জিনিসটা কি হয়ে যাবে না, c1 e টু দি পাওয়ার m1z নট m1x প্লাস c2 e টু দি পাওয়ার m2z, এটা হবে কখন, ইফ m1 m2 হচ্ছে রিয়েল বাট আনইকুয়াল, তখন এরকম হবে। অপরদিকে এটা এরকমও হতে পারে c1 e টু দি পাওয়ার মানে c1 প্লাস c2 z e টু দি পাওয়ার m1z, কখন না, ইফ m1 m2 রিয়েল বাট ইকুয়াল যদি হয়, সেক্ষেত্রে c1 প্লাস c2 z আকারে লিখতে হয়, অর্থাৎ এখানে c1 e টু দি পাওয়ার m1z প্লাস c2 e টু দি পাওয়ার m1z লিখবো, কিন্তু সেটা লেখার সময় c2 এর সঙ্গে একটা z মাল্টিপ্লাই করতে হয়, এটাই নিয়ম। আর লাস্টলি যদি m1 m2 কমপ্লেক্স হয়, অর্থাৎ m1 আর m2 যদি কমপ্লেক্স নাম্বার হয়, কিরকম কমপ্লেক্স নাম্বার, এবার যেহেতু এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে দুটো রুট হচ্ছে m1 m2, তাহলে m1 এর ভ্যালু যা হবে m2 এর ভ্যালুটা কিন্তু m1 এর কনজুগেট হবে, অনুবন্ধী হবে। অর্থাৎ m1 যদি হয় ইন a প্লাস ib প্যাটার্নে, তাহলে m2 চলে আসবে সেক্ষেত্রে a মাইনাস অফ ib প্যাটার্নে। ঠিক আছে, অবভিয়াসলি a আর b রিয়েল নাম্বার। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে জিনিসটা, এরকম প্যাটার্নে যদি থাকে তখন কমপ্লিমেন্টারি ফাংশনটা কি হয় না, e টু দি পাওয়ার az, কোনো x লেখাই যাবে না, যতবার x লিখবি ততবার কেটে আবার নতুন করে লিখবি, তাহলে পরে আর কোনো ভুল হবে না। সঙ্গে c1 এই দেখ আমিও ভুল লিখলাম, bz কোনো x নয় আর, বোঝা গেছে? হ্যাঁ, এতটা এরকম ভাবে হয়। আর লাস্ট যেটা করতে হয় পার্টিকুলার ইন্টিগ্রাল, এটা আমার কাছে বেরিয়ে গেল হচ্ছে yc, কমপ্লিমেন্টারি ফাংশন তো yc, y সাফিক্সে c। আর পার্টিকুলার ইন্টিগ্রালটা কি, পার্টিকুলার ইন্টিগ্রাল পুরো জেনারেল স্টেপ গুলো আমি সব বলে রাখছি, এই স্টেপ ফলো করে আমাদের অঙ্ক হবে, এর বাইরে কোনো স্টেপ হবে না, শুধু পার্টিকুলার ইন্টিগ্রালে যেরকম ফাংশন থাকবে সেই অনুযায়ী রুল অ্যাপ্লাই হবে। পার্টিকুলার ইন্টিগ্রাল সেটাকে আমরা yp দিয়ে ডিনোট করি, এবং yp টা কি হয়, yp টা হয়ে যায় হচ্ছে 1 ডিভাইডেড বাই দি ফাংশন অফ d ড্যাশ, d ড্যাশের ফাংশনটা কি ছিল, d ড্যাশ p ইন্টু d ড্যাশ স্কোয়ার প্লাস q মাইনাস p ইন্টু d ড্যাশ প্লাস r, এই প্যাটার্নে ছিল। কার উপর অপারেট হবে, এটা অপারেটিং অন f অফ e টু দি পাওয়ার z এর উপর অপারেট হবে। তো হয়ে যেটা বেরোবে বেরোবে, সেটা আর আমি তখন বলতে পারবো না, যেহেতু এখানে ফাংশনটা দেওয়া নেই, ফাংশন না দেওয়া থাকলে কিচ্ছু বলা যাবে না। তো লাস্টে সলিউশনটা লিখবো, তাহলে দেয়ার ফোর general solution is y equals to yc plus yp। তো এটা যাই বেরোক না কেন, সেটা তো একটা ইয়ের প্যাটার্নে বেরোবে, yc এবং yp যোগ করে যাওয়া হবে না কেন সেটা কিন্তু z এর ফাংশন আকারে বেরোবে। তো সেক্ষেত্রে আমি জাস্ট যেখানে যেখানে z থাকবে সেখানে সেখানে log x বসিয়ে দেবো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে।
তো এর থেকে ভালো করে এই মেথড আর হতে পারে না। এইভাবেই আমাদের পুরো অঙ্কটাকে করতে হবে। সবার কি মেথডটা ক্লিয়ার, জেনারেলাইজড স্টেপ গুলো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে অঙ্কের ক্ষেত্রে কতটুকু, মানে সবই তো করতে হবে সেটা অন্য কথা, কিন্তু ডাইরেক্ট কপি পেস্ট এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে, আমি দুটো স্টার মেরে দিচ্ছি, সেটা হচ্ছে এখান থেকে এতটা। এখান থেকে শুরু করে এত অব্দি সেম থাকবে, গিভেন বাই পর্যন্ত। তারপর তো ইকুয়েশন যা থাকবে কোয়েশ্চেনে সেটা বসাবো। ওই সাবস্টিটিউট থেকে এত অব্দি সেম থাকবে। বোঝা গেছে? আবার এটা লিখে দিস না, এটা আমি জাস্ট মনে রাখার জন্য বলেছিলাম। তাহলে এবার অঙ্ক দিয়ে জিনিসটাকে আমি ক্লিয়ার করি যে কিভাবে কি করতে হবে। একদম বেসিক প্রবলেম থেকে স্টার্ট করছি, নাহলে তোদের প্রথমে বুঝতে অসুবিধা হবে। সেটা হচ্ছে মাইতি ঘোষের বই থেকে আমি করাচ্ছি অঙ্কগুলো, কারণ সেখানকার অঙ্কগুলো মেনলি পরীক্ষার কোয়েশ্চেন ফলো করলে আমরা দেখতে পাবো যে ওখান থেকেই কোনো না কোনো জায়গায় রয়েছে, হয় করে দেওয়া অঙ্ক রয়েছে কিংবা করতে দেওয়া রয়েছে। ওই বইটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, ওই বইয়ের প্রবলেম গুলো। আমি 3টা অঙ্ক লিখছি এখানে, ঠিক আছে? যে নাম্বার গুলো একটু বলবেন? আচ্ছা, এটা হচ্ছে মাইতি ঘোষ এক্সাম্পল। এক্সাম্পল বলতে মাইতি ঘোষের ক্ষেত্রে এক্সাম্পলটা হচ্ছে এক্সারসাইজটা, এক্সাম্পল 5G, ঠিক আছে? এক্সাম্পল 5G, পেজ নম্বর 244। আচ্ছা, তো একটা অঙ্ক, ফার্স্ট যে অঙ্কটা সেটা ছোটর মধ্যে রয়েছে, সেটা ইয়ার এস ছিল, লেখা আছে এখানে। তো দেখ, একদম ফার্স্ট থেকে আমি কয়েকটা করাই। এক্স স্কোয়ার d2/dx2 minus x into dy/dx plus y equals to 0। এই ইকুয়েশনটাকে আমাদের প্রথমে 1 নম্বর নাম দিয়ে নিতে হবে। দেওয়ার পর লেটার সাবস্টিটিউটটা করতে হবে। x equal to e to the power z। সাবস্টিটিউট করার পর সেখান থেকে শুরু করে যা যা স্টেপ আমি ওখানে স্টার মেরে দিলাম থিওরিতে, সেই স্টেপগুলো কিন্তু আমাদের ফলো করতে হবে, করে যতটা অব্দি দাগিয়েছি, ঠিক আছে, গিভেন বাই পর্যন্ত করতে হবে। ঠিক আছে, এতটা কিন্তু পুরো দেখান না কতদূর দাগিয়েছেন। আচ্ছা থিওরিতে করে নিতে হবে। আচ্ছা এই চ্যাপ্টারটার কি নাম? আমার আসলে ঘোষ চক্রবর্তীর বই। ঘোষ চক্রবর্তীর বই তো এটা তোর থাকবে হচ্ছে, ঘোষ চক্রবর্তীর বইতে ইয়েটা কোথায় আছে বলতো, ডি অপারেটরের অঙ্কগুলো। ওই ডিফারেন্সিয়াল অপারেটর ডি ওইটা? হুম, ওটা 119 পাতায় লেখা আছে। 119 পাতা? হুম। না না, সেটা বলছি না, কিন্তু চ্যাপ্টারের নামটা কি দেওয়া আছে?
ডিফারেন্সিয়াল অপারেটর ডি বলেই লেখা আছে। ও, ওটার লাস্ট এক্সারসাইজে দেখবি, নাহলে ওটার পরের এক্সারসাইজে থাকবে। ওই চ্যাপ্টারের লাস্ট এক্সারসাইজে থাকবে, অথবা তার পরের চ্যাপ্টারে থাকবে। ঠিক আছে। ঠিক আছে, এই এত অব্দি আমাদের করে নিতে হবে, শুধু এটার দরকার নেই। হয়েছে? এটা করে নেওয়ার পর আমরা কি করব, তাহলে এখানে বসাবো ভ্যালুগুলো। এক্স স্কোয়ার ডি টু বাই ডি এক্স টু মাইনাস এক্স ডি বাই ডি এক্স এ বসিয়ে দেবো। তাহলে কর। given by x square d2y dx, তো x স্কোয়ারের জায়গায় d ড্যাশ ইন্টু d ড্যাশ মাইনাস 1 y, তো মাইনাস x আছে, তো মাইনাসটা মাইনাস থাকবে, x x dy dx মানে কি, x dy dx মানে হচ্ছে তোর d ড্যাশ y প্লাস সিম্পল y, তাই তো কি আছে দেখে নে, প্লাস y আছে ইকুয়ালস টু 0 আছে, মানে fx টা 0 আছে, ওদিকে কিছু বসানোর দরকারই নেই। 0 থাকলে আর কি বসাবি, তো এখানে দিস ইমপ্লাইজ, এটাকে এবার সাজিয়ে নে, d ড্যাশ স্কোয়ার মাইনাস d ড্যাশ মাইনাস d ড্যাশ plus 1 operating on y is equals to 0. This implies d dash square minus 2d dash plus 1 operating on y equals to 0. This implies d dash এর square মানে d dash minus 1 এর হোল স্কোয়ার চলে আসছে, এরকম টাইপের কিছু একটা আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। এই 2 নম্বর ইকুয়েশন থেকে এবার আমরা কি করব না, কমপ্লিমেন্টারি ফাংশন বের করব। তার জন্য ট্রায়াল সলিউশন ধরবো। লেট y equals to e to the power z be a trial solution of the corresponding homogeneous equation. না হুম, mz হ্যাঁ mz লাগবে। y equals to e to the power mz be trial solution of the corresponding homogeneous equation. কার corresponding homogeneous equation? আর দুইয়ের। এবার আমি কথাটা পুরোই লিখলাম, কিন্তু এখানে corresponding কথাটা না লিখলেও হবে, of the homogeneous equation 2 লিখলেও হবে, corresponding কথাটা কিন্তু বাদও দিয়ে দেওয়া যায়, বিকজ ইকুয়েশনটা নিজেই হোমোজিনিয়াস। ইকুয়েশন নিজেই এদিকে 0 রয়েছে, এখানে কি রয়েছে, সব 0 0 করে করে রয়েছে, ফলে ইকুয়েশনটা নিজেই হোমোজিনিয়াস, তাই ইকুয়েশনের করেসপন্ডিং হোমোজিনিয়াস এর দরকার নেই। লিখলে কোনো ক্ষতি নেই, কিন্তু না লিখলেও ঠিক আছে। কিন্তু যদি এখানে ইকুয়েশনটা দেখি, ইভেন ইকুয়েশন এখানে কোনো ফাংশন থাকতো, সেক্ষেত্রে তার করেসপন্ডিং হোমোজিনিয়াস কথাটা বলতে হবে। কারণ যে অক্সিলারি ইকুয়েশনটা বেরোয় সেটা কিন্তু মোটেও এফ সহ সেটাকে নিয়ে বেরোয় না, ওখানে 0 ধরেই বেরোয়। এফ এফ এর ব্যাপার থাকতোই, তাহলে এম স্কোয়ার প্লাস 2m মাইনাস 3 এই সমস্ত হয়ে ইকুয়ালস টু 0 লিখতাম না। 0 লিখছি মানে তার করেসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশনের জন্য ওটা লেখা আছে। তো এখানে এই অঙ্কটার ক্ষেত্রে করেসপন্ডিং না লিখলেও চলবে, কিন্তু আমি ইচ্ছা করে লিখছি যাতে তোরা না ভুল করিস। এখানে না লিখলেও হবে, কিন্তু ওখানে কিন্তু লিখতে হবে যদি কোনো ফাংশন থাকে কোনো। তো যাই হোক, এখানে করেসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশন অফ ইকুয়েশন 2। আচ্ছা, ইকুয়েশন 2 না, ইকুয়েশন অফ 2, করেসপন্ডিং কথাটা বললে এখানে অফ লেখাটা দরকার। সলিউশন অফ দি করেসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশন অফ, না ঠিক আছে। এবার দেখ, তাহলে দেয়ার ফোর therefore auxiliary equation is
কি হবে, জাস্ট এখানে ডি ড্যাশের জায়গায় ভ্যালু বসিয়ে দিলে ডি ড্যাশ মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার রয়েছে, তার মানে এম মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার রয়েছে। এম এর ভ্যালু দুটোই ওয়ান, অর্থাৎ এখানে রিয়েল এবং ইকুয়াল ভ্যালু পেলাম। রিয়েল অ্যান্ড ইকুয়াল যে এম ওয়ান এম টু ভ্যালুগুলো ছিল সেগুলো রিয়েল অ্যান্ড ইকুয়াল পেলাম। তো রিয়েল ইকুয়ালের জন্য আমাদের কি হবে না, কমপ্লিমেন্টারি ফাংশনটা দেয়ার ফোর therefore the complementary function is yc. So the complementary function c for complement. তো কমপ্লিমেন্টারির জন্য yc হলো, yc টা কত হবে, যেহেতু রিয়েল এবং ইকুয়াল তাহলে সি ওয়ান ই টু দি পাওয়ার এম ওয়ান জেড, এম ওয়ান জেড বলতে ওয়ান জেড। আচ্ছা একবারে লিখি যেভাবে বলেছিলাম, সি ওয়ান প্লাস সি টু জেড ই টু দি পাওয়ার এম, এম এর ভ্যালু কত ওয়ান, তো ওয়ান জেড মানে জেড। ঠিক আছে, ফায়ার একদম লেখার জন্য নিখুঁত হয়, কোনো কিছু জিজ্ঞাসা না থাকে টিচারের তারপর লেখা দেখার পর। ফায়ার সি ওয়ান সি টু আর আরবিট্রারি কনস্ট্যান্টস। ঠিক আছে, অঙ্কে যখনই যাকে ইন্ট্রোডিউস করা হবে তার ইন্ট্রোডাকশনটা দিতে হবে, শুধু লিখে দিলে হবে না। সি ওয়ান সি টুর আগে কোনো গল্প নেই, অথচ হুট করে লিখেলাম, তো সেক্ষেত্রে সেটা কি সেটা অবশ্যই মেনশন আমরা করব। ঠিক আছে, তো ওয়াইসি পেয়ে গেলাম, এবার আমরা ওয়াইপি বের করছি। আচ্ছা ওয়াইপি তো বের করার প্রয়োজনই নেই, ওয়াইপি বের করার প্রয়োজন নেই। ঠিক আছে, কারণ যেহেতু এটা হোমোজিনিয়াস ইকুয়েশন, ওয়াইপি এমনিতেই জিরো। সিন্স homogeneous equation yp এমনিতেই জিরো হয়, হোমোজিনিয়াস ইকুয়েশনে y টাই তার জেনারেল সলিউশন হয়। কেন হোমোজিনিয়াস ইকুয়েশনে জিরো হবে, কারণ ডান দিক তো জিরো। yp টা কত হতো যদি আমি করে দেখতাম, ডি ড্যাশ মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার, কিন্তু সেটা কার উপর অপারেট হচ্ছে, অপারেটিং অন জিরো, তাহলে সেটা জিরোই হয়ে গেল। তাহলে দেয়ার ফোর general solution of 2 is কি হবে, y equals to yc প্লাস yp, yc টা কত সি ওয়ান প্লাস সি টু জেড, yp টা তো জিরো, কিন্তু আমি বলেছি লাস্টে কিন্তু জেডটাকে লগ দিয়ে সাবস্টিটিউট করতে, তাহলে লগ দিয়ে সাবস্টিটিউট করলে কত হবে, যেখানে যেখানে জেড আছে সেখানে সেখানে লগ এক্স বসে যাবে। সি ওয়ান প্লাস সি টু জেড মানে কত বললাম, লগ এক্স। আর ই টু দি পাওয়ার জেড মানে কি, সেটা তো এক্স ধরেই ছিলাম, ডাইরেক্ট এক্স লিখতে পারিস। আর যদি সেটা ভুলে যাস যে এক্স ধরেছিলাম সেটাই যদি ভুলে যাস, তাহলে ই টু দি পাওয়ার লগ এক্স লিখবি জেড এর জায়গায়, তারপর আবার সেটা এক্সই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দিস ইজ দি required solution of given ইকুয়েশনটা। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা সবাই বুঝেছি, যেটা এটা বেসিক প্রবলেম কিন্তু এটা। ঠিক আছে, এরপরে আমাদের পরীক্ষায় আরো কঠিন কঠিন অঙ্ক আসবে। এটা যদি বুঝে গিয়ে থাকি, তারপরে এবার আস্তে আস্তে করি। নেক্সট একটা অঙ্ক দেখ,
ধর দিল এক্স কিউব ইন্টু d3y dx3 minus 3x square plus 7x minus 8y equals to 0. ধর এটা করতে বলেছে, তো কিছুই না, এটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে নিলাম। 1 নম্বর নাম দিয়ে নেওয়ার পর যেটা আমি কপি পেস্ট করেছিলাম সেটা এখানে বসাতে হবে। ঠিক আছে, এটাও করে নিলাম। এই যে ক্লাস শেষে এখান থেকে কিছু দাগ দিয়ে দেবেন, হ্যাঁ, মানে যেগুলো বাড়িতে করবো এরকম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো এইখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু d3 দিয়ে দিয়েছে অঙ্কটা, তো d3টাও আমার লাগবে, এটাও কিন্তু আমাদের লাগবে। সেক্ষেত্রে আর এতগুলো নির্ণয় করার দরকার নেই, আমরা 2 পর্যন্ত নির্ণয় করে ডাইরেক্ট লিখে দেবো সিমিলারলি। সিমিলারলি x কিউব ইন্টু d3y সেটাও কিন্তু এরকমই দেখতে হবে। ঠিক আছে, এবং সেখানে এটার ভ্যালু সাবস্টিটিউট করতেই হবে, x কিউবটাও লাগবে। এই সমস্ত সাবস্টিটিউশন করার পর আমরা কি পাবো, এখান থেকে কি পাওয়া যাবে? 1 নম্বর ইকুয়েশনে বসাবো। 1 নম্বর ইকুয়েশনটা যদি বসাই, আমি ডাইরেক্ট বসাচ্ছি এখানে, সেটা আমরা পেয়ে যাব। আচ্ছা হচ্ছে এক্স কিউব d3y dx3, তার মানে d ড্যাশ ইন্টু d ড্যাশ মাইনাস 1 ইন্টু d ড্যাশ মাইনাস 2। ঠিক আছে, তারপরে একবারে লিখে দিচ্ছি মাইনাস 3 d ড্যাশ মাইনাস 1, তারপর 7x dy dx, তার মানে 7 d ড্যাশ, তারপর মাইনাস 8y, তাহলে মাইনাস 8, টোটালি অপারেটিং অন y। ব্র্যাকেট দিয়ে বাইরে লিখলেও হবে, ভিতরে ভিতরে লিখলেও হবে, কিন্তু আমরা বাইরেই লিখে দিই তাহলে লাস্টে একবারে, কারণ পরের স্টেপে সে বাইরেই লিখতে হবে, তো এখনই করে দিই। এখানটা 0 আছে, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে বল, পুরো ব্রেক করতে হবে, একটু খাটনি শুরু এবার। 3 ডিগ্রি মানে 3 অর্ডারের হলে ত্রিবল কত হবে, d ড্যাশ স্কোয়ার, এটা যেমন কত হচ্ছে d ড্যাশ স্কোয়ার মাইনাস d ড্যাশ, তার সঙ্গে থাকছে d ড্যাশ মাইনাস 2, তার সঙ্গে থাকছে 3 d ড্যাশ স্কোয়ার প্লাস 3 d ড্যাশ প্লাস 7 d ড্যাশ মাইনাস 8 অপারেটিং অন y ইকুয়ালস টু 0। তাহলে কত হয়ে গেল, d ড্যাশ এর কিউব মাইনাস 2 d ড্যাশ স্কোয়ার মাইনাস d ড্যাশ স্কোয়ার, আচ্ছা এটা প্লাস হবে না মাইনাস দিতে হবে, ঠিকই তো লিখলাম, প্লাস 2 d ড্যাশ মাইনাস 3 d ড্যাশ স্কোয়ার, এই দুটো মিলিয়ে 10 d ড্যাশ, ঠিক আছে। এটাকে সিম্পলিফাই কর, d কিউব তো একটাই আছে, স্কোয়ার কটা আছে, মাইনাস মাইনাস 5 না হবে 6, তারপরে 12,
ঠিক আছে। তো এই ইকুয়েশনটা লাস্টলি আমরা পেলাম, আর এখানে কিছু আমি খাটাচ্ছি না। ডাইরেক্ট এবার কমপ্লিমেন্টারি ফাংশন বার করার জন্য আমরা যখন অক্সিলারি ইকুয়েশনটা করছি তখন সেখানে জাস্ট ফ্যাক্টরাইজ করব। এটাকে এখন করে কিছু লাভ নেই। তাহলে লিখ, এই 2 নম্বর দিয়ে রেখে দিই। লেট of the corresponding homogeneous equation of 2. Homogeneous equation of 2. Therefore, the auxiliary equation is কি হবে auxiliary equationটা? তোর ওখানে রয়েছে d dash কিউব মানে m কিউব মাইনাস 6d dash স্কোয়ার মানে মাইনাস 6m স্কোয়ার প্লাস 12d dash মানে প্লাস 12m মাইনাস 8, এরকম ভাবে। কি রয়েছে বড় সংখ্যাগুলো? মাইনাস 6m স্কোয়ার minus 6m square plus 12m minus 8 equals to 0. ঠিক আছে, এটাকে এবার ফ্যাক্টরাইজ করতে হবে। ফ্যাক্টরাইজ এবার যেটা রয়েছে 9 এর জিনিস, ক্লাস 9 এর আচ্ছা বলছি, ফ্যাক্টরাইজ করা। এখানে ওই এটা এখানে না 3টে রুটি 2 আসছে, এটা কি ঠিক হচ্ছে? ঠিকই হচ্ছে, না হাসার কিচ্ছু নেই, আসতেই পারে, আসতেই পারে। ঠিক আছে, ইনফ্যাক্ট ঠিকই বলেছি, সেটাকে যদি একটু অবজার্ভ করি কোনো ফ্যাক্টরাইজেশনের দরকারই সেই অর্থে নেই। এটা m কিউব মাইনাস 3m স্কোয়ার ইন্টু 2, এই অবজারভেশনটা যদি করিস, প্লাস 3 ইন্টু m ইন্টু 2 স্কোয়ার, দেখ 3 4 12 চলে এসছে। কারণ এটা ফর্মুলাই পড়ে যাচ্ছে। minus 2 এর হোল কিউব। হুম, তার মানে m এর 3টে রুট পাচ্ছি, ঠিক আছে, ট্রিপল রুট পাচ্ছি, 2টা হতেই পারে। তো সেক্ষেত্রে আমার কমপ্লিমেন্টারি ফাংশনটা কি হবে? সবসময় দুটোই পাবো তার কোনো মানে নেই। এটা জানার পর তোরা যে কোনো 30টা 2 পেলেও কি হবে সেটা করতে পারবি। সেটা হচ্ছে therefore ইকুয়েশন 1 আর 2 কোনটা কোনটা দাগ দিয়েছেন একবার দেখান না। ইকুয়েশন 1 আমি দিচ্ছি হচ্ছে একদম গিভেন ইকুয়েশনটাকে, আর 2টা দিচ্ছি হচ্ছে ওই মানে তোর সাবস্টিটিউশন করার পর যেটা লাস্টে পাচ্ছি এইটাকে। প্রত্যেক ক্ষেত্রে একই জিনিস করেছে। ঠিক আছে। Therefore complementary function is yc equals to, তাহলে কি হবে c1 প্লাস c2, যেহেতু 3জন রয়েছে তাই c1 c2 z 2জন থাকলে তাহলে c3 z স্কোয়ার e টু দি পাওয়ার z, e টু দি পাওয়ার 2z, e টু দি পাওয়ার 2z। এটা ঠিক, আগেরটা যেমন কি ছিল, দুটো 1 পেয়েছিলি, দুটো জাস্ট 1 পেয়েছিলি, তাই c1 প্লাস c2 z e টু দি পাওয়ার 1z। আর এখানে হচ্ছে 3টে 2 পেয়েছিস, c1 প্লাস c2 z প্লাস c3 z স্কোয়ার e টু দি পাওয়ার 2z, 4টে 2 পেলি, c4 z কিউব, তারপর ওটা পাঁচটা পেলে c5 z টু দি পাওয়ার 4 and e to the power 2z।
ঠিক আছে, এগুলো যে সব আরবিটারি কনস্ট্যান্ট কতগুলো লিখবি অবশ্যই। ঠিক আছে, অনার্সের খাতায় কিন্তু লেখালেখি ঠিক হওয়ার উপরও নাম্বারটা ভ্যারি করে। ঠিক আছে, কেউ গোটা অঙ্কের মধ্যে কিছু লিখলো না, শুধুমাত্র ক্যালকুলেশন করেও অ্যান্সারটা সেমই আসবে সঠিক করলে, কিন্তু তাতে কিন্তু কোনো লেখা নেই, সেটা কিন্তু চলবে না। ঠিক আছে, লিখতেই হবে, সুন্দর করেই গুছিয়ে লিখতে হবে, যা যা লেখা উচিত এইভাবেই লিখতে হবে। ওয়াইসি পেয়ে গেলি, তাহলে দেয়ার ফোর প্লাস সিন্স টু ইজ এ হোমোজিনিয়াস ইকুয়েশন। তো হোমোজিনিয়াস ইকুয়েশন হওয়ার দরুন ওয়াইপিটা এক্ষেত্রেও জিরোই হবে। এডি কিউব ফি কিউব দিয়ে যেটা রয়েছে সেটাকে তোরা এইভাবে লিখতে পারিস চাইলে। এটাও লিখে নিতে পারিস, যেহেতু আমি এমটা করতে গিয়ে ওটা দেখলামই। অপারেটিং অন জিরো, তার মানে জিরো ওয়াইসিটা কত? এটাকে আমরা কি লিখতে পারি? প্লাস জিরো রয়েছে ওই ওয়াইপিটার জন্য, এরকম আমরা কি লিখতে পারি? জেড গুলো লগ এক্স দিয়ে সাবস্টিটিউটেড হয়ে যাবে, c1 প্লাস c2 লগ এক্স, এটা হবে লগ এক্স এর হোল স্কোয়ার কিন্তু নট এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার হলে এখানে 2 চলে আসতো। আর e টু দি পাওয়ার 2z, e টু দি পাওয়ার 2z মানে হচ্ছে e টু দি পাওয়ার z এর আবার স্কোয়ার। e টু দি পাওয়ার 2z ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ e টু দি পাওয়ার z তার হোল স্কোয়ার। তাই তো, এরকম আমরা কি লিখতে পারি? e টু দি পাওয়ার z তার হোল স্কোয়ার, e টু দি পাওয়ার z মানে x তার স্কোয়ার। বোঝা গেছে? হ্যাঁ। এইভাবে আমাদের অঙ্কগুলোকে কিন্তু করতে হবে। কমপ্লিমেন্টারি ফাংশন পর্যন্ত বার করে দেখালাম, এখনো কিন্তু ইয়েতে আসেনি। তোর পার্টিকুলার ইন্টিগ্রাল কিন্তু এখনো পর্যন্ত কোনোটাতেই বার করতে হয়নি। এবার নিজের একটা এখান থেকে করবি, নিজের একটা হোমওয়ার্ক এখান থেকে করতে পারিস। সেটা একটার হচ্ছে, আপনার ওয়াইপিটা বের করে দেখান না, একটা অঙ্কের ছোট পারা কারোর একটা। হ্যাঁ হ্যাঁ করছি। এরপরে তোরা যেটা করবি, তিনের অঙ্কটা, এক্স কিউব d3y dx3 প্লাস 6x স্কোয়ার d2y dx2 প্লাস 4x dy dx মাইনাস 4y ইকুয়ালস টু 0 রয়েছে। এটা নিজেরা করবি। ঠিক আছে, এটা যদি ইয়েতে যায় তো ভালো, ফর্মুলায়। আগেরটা দুটো অঙ্কই ফর্মুলায় চলে গেছে, এটা যাবে কিনা জানি না, নাও যেতে পারে। এটা 1 আছে, 6 আছে, 4 আছে, 4 আছে, এটা মেবি যাবে না ফর্মুলা, এটা মিডিল টার্ম, এটা তোর হ্যানসিং মেথডে করতে হবে। ঠিক আছে, এটা মনে হচ্ছে যাবে না। যেমন এটা ইকুয়েশনটা করলে কি হবে, এটা হিংসটা যদি করি, জাস্ট 2 লাইন করে রাখি, এটা কি হবে দেখা যাক। সেটা হচ্ছে এক্স কিউব d3y, সেটা কি হবে বল? ডি ডি ড্যাশ ইন্টু ডি ড্যাশ মাইনাস 1
into d dash minus 2 plus 6 d dash into d dash minus 1 plus 4 d dash minus 4 operating on y equals to 0. তাড়াতাড়ি বল এটা কি হবে? বল, ক্যালকুলেট কর, সিম্পলিফাই করে আমাকে বল ইকুয়েশনটা কি হবে। হ্যালো, d dash নিজেদের মতো করে কর। d dash এর হোল কিউব আসছে মাইনাস এটা করে আসছে হচ্ছে 2d dash স্কোয়ার। তারপর যদি আমি এইটার মাইনাস d dash স্কোয়ার প্লাস 2d dash, ঠিক আছে, মিলাবি, ভুল হলে বলবি, স্কোয়ার মাইনাস 6d dash প্লাস 4d dash মাইনাস 4 d dash এর হোল কিউব। এটা কেটেই যাচ্ছে, ভালোই হলো। ভুল হলে বন্ধু বলবি, মনে হচ্ছে এটা ভুল হলো, d dash হবে না। কাটবে না তাহলে, মাইনাস 3 হয়ে যাচ্ছে, প্লাস 3 হয়ে যাচ্ছে, তারপর কি হচ্ছে বল? -4। আর কিছু আসছে না তো? এটা মনে হয় কেটে যাচ্ছে না ওই টার্মটা। এখানে -6 আছে, এখানে +6 চলে আসছে, কেটে যাচ্ছে। যাই হোক, এটার অক্সিলারি ইকুয়েশন কর। তাহলে অক্সিলারি ইকুয়েশন আমরা পেয়ে যাব m কিউব মাইনাস 3m স্কোয়ার মানে প্লাস 3m স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 0। তো এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর না করলে হবে না। মিডল টার্ম না, মানে ওই মোট কথা ভ্যানিশিং মেথডে করতে হবে। m এর কোন ভ্যালুর জন্য এটা 0 হয়ে যায় দেখতে হবে। স্পষ্টই বোঝা যাচ্ছে m এর ভ্যালু 1 হলে 0 হয়ে যাচ্ছে। m ইকুয়ালস যদি 1 পুট করি তাহলে 0 হয়ে যাচ্ছে, তার মানে ফ্যাক্টরটা হবে হচ্ছে m মাইনাস 1। এটা হবে আমার কাছে ফ্যাক্টর। এবার যা নিয়ম সেটা করতে হয়। তো হচ্ছে এখানে একটা ঘর ফাঁকা রেখে এখানে m মাইনাস 1 3বার লিখতে হবে, এটাই নিয়ম। তো প্রথমে m কিউব আনার জন্য এখানে m স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, করলে m কিউব মাইনাস m স্কোয়ার চলে আসে। তারপরে যেহেতু এখানে 3m স্কোয়ার রয়েছে, তোর এখানে এসছে মাইনাস m স্কোয়ার, তাহলে আর 4m স্কোয়ার আসলে তবে গিয়ে এই জিনিসটা আসছে। তো আমার প্লাস 4m স্কোয়ার দরকার, তাহলে প্লাস 4m দিলে এই m এর সঙ্গে গুণ হয়ে 4m স্কোয়ার আসছে, মাইনাস 4m সেই সাথে চলে আসছে, কিন্তু এখানে -4m নেই। ঠিক আছে, তাহলে -4m কে কাটাতে হবে, কাটানোর জন্য আমার +4m দরকার। তো m এর সঙ্গে যদি শুধুমাত্র 4 গুণ করি তাহলে +4m চলে আসছে, এবং সেই সঙ্গে এর সাথে এসে -4টাও চলে আসলো। তাহলে যেটা আমার দরকার ছিল সেটাও আসলো। তাহলে এখানে কত এসে যাচ্ছে m স্কোয়ার, মানে m মাইনাস 1 একটা ফ্যাক্টর থাকছে, আর এখানে থাকছে হচ্ছে m স্কোয়ার প্লাস 4m প্লাস 4 ইকুয়ালস টু 0। তার মানে ফ্যাক্টর গুলো আমরা বুঝে গেলাম। এখান থেকে পাচ্ছি তোর m মাইনাস 1, আর এটা ফর্মুলায় পড়ে যাচ্ছে m প্লাস 2 এর হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ছে। ঠিক আছে, তাহলে ফ্যাক্টর গুলো মানে রুট গুলো কি কি? রুট গুলো হচ্ছে 1 -2 -2। তাহলে yc টা কত? yc টা হচ্ছে c1 প্লাস c2z, না c1 প্লাস c2z হতে যাবে কোন দিকে, c1 ইন্টু e টু দি পাওয়ার, কারণ 1টা একবারই আছে, তো c1 e টু দি পাওয়ার z প্লাস c2 প্লাস c3z। এই জিনিসগুলো কিন্তু গোড়ালে হবে না, এই দুইজনের জন্য কিন্তু মাল্টিপল পাচ্ছি। তো c2 প্লাস c3z e টু দি পাওয়ার -2z, এবং এটাই জেনারেল সলিউশন হবে।
কারণ ওয়াইপিটা আবারও 0 হবে যেহেতু হোমোজিনিয়াস ইকুয়েশন, তাহলে ওয়াইটা হবে ওয়াইসি। এখানে তাহলে লগ বসিয়ে মানে এক্স বসিয়ে দিলে কি হবে, c1 e⁻z মানে এক্স প্লাস c2টা c2, c3টা c3, z-টা log x, আর e⁻z মানে হচ্ছে এক্স, তারপরে -2, তাহলে x⁻², দ্যাট ইজ ইকুয়াল টু 1/x²। ঠিক আছে, x⁻² লিখলেও কোনো অসুবিধা নেই। বোঝা গেছে? হ্যাঁ। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন সংক্রান্ত কোনো প্রবলেম এখানে কিন্তু আমাদের ফেস করতে হচ্ছে না আপাতত। কিন্তু পার্টিকুলার ইন্টিগ্রাল বার করতে গেলে ডি অপারেটরের ক্ষেত্রে যা যা রুল সেগুলো যদি মুখস্থ না থাকে, মনে না থাকে, তাহলে কিন্তু এখানেও করা যাবে না। মানে এটা আলটিমেটলি দেখতেই কচি হয় না, কিন্তু একবার ট্রান্সফর্ম করে নেওয়ার পর আলটিমেটলি আগের চ্যাপ্টারের অঙ্ক অর্থাৎ ডি অপারেটরের অঙ্কই করছি, শুধু নামটা আলাদা, প্যাটার্নটা আলাদা। তো এরকম টাইপের একটা আবার নন জিরো কিছু একটা আছে ডান দিকে, এরকম কিছু একটা করা যাক। যেমন ধর 4-এ দুটো অঙ্ক দিয়েছে, -3x dy/dx, এই দুটো অঙ্ক দেওয়া হয়েছে 4-এ। এটা তোরা নিজেরা করবি, বিএডটা এখন করাচ্ছি। তো পুরোপুরি সেম প্রথম দিকটা, ঠিক আছে, কোয়েশ্চেনটাকে লিখে না ঠিক করে। তোদের মেনলি যে অঙ্কগুলো থাকবে সেখানে কিন্তু ডান দিকে কিছু না কিছু থাকবে, জিরো পুরোপুরি থাকবে সেরকম নাও হতে পারে, সেটা হয়তো এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেনে আসতে পারে, কিন্তু সাবজেক্টিভ প্রবলেমে কিন্তু ডান দিক আছে এরকম টাইপের কিছুই দেবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। এটা হয়েছে, তাহলে প্রথম দিকের যে সাবস্টিটিউশন গুলো সেগুলো তো এই একই জিনিস করতে হবে, বারবার করে একই রকম রয়েছে। মানে আমি ডাইরেক্ট কনভার্ট হয়ে যাওয়ার পর কি করতে হবে সেটা লিখছি। এই জায়গাগুলো সেম, এটার দরকার নেই আর এখানে। কারণ এখন D3 লাগেনি। তো এবার সাবস্টিটিউশনটা দেখ, ভালো করে দেখে নে ডান দিকটা কিভাবে কি হবে। x² -3 আর ওখানে 4, ঠিক আছে। তো দেখ বল কি হবে, x² হয়ে যাবে d'(d'(1) +3 আছে, +3 আছে তো। হ্যালো, না মাইনাস। আচ্ছা -3, তাহলে -d', তারপর কি আছে +4, হ্যাঁ 4y। ঠিক আছে, +4, এটা কি হবে না y এর উপর অপারেট হচ্ছে, ইকুয়ালস টু 2x², না কত দিয়েছে, দিয়েছে হচ্ছে 2x², তার মানে 2, যেহেতু x এর ভ্যালু e⁻z, তাহলে e⁻z এর হোল স্কোয়ার।
ultimately e to the power 2z. ঠিক আছে, সিম্পলিফাই কর। d dash স্কোয়ার মাইনাস d dash প্লাস 4, এটা 3 না কি ছিল না, সে কোথায় গেল? এটা 3 ছিল তো একটা। 3d dash হুম, এটা 2z হয়ে যাবে। তাহলে দিস ইমপ্লাই d dash স্কোয়ার মাইনাস 4d dash। এখানে যে অঙ্কগুলো দিচ্ছে বেশিরভাগই ফর্মুলায় পড়ে যাচ্ছে প্রথম দিকটা, এরকম টাইপের আসছে। এটাও তো দেখছি ফর্মুলায় পড়ে যাচ্ছে, d dash মাইনাস 2 এর হোল স্কোয়ার পড়ে যাচ্ছে, তাই তো? d dash স্কোয়ার মাইনাস 2 ইন্টু d dash ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার অপারেটিং অন y। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। এবার ট্রায়াল সলিউশন, কমপ্লিমেন্টারি ফাংশন যা যা করতে হয় সেগুলো করতে হবে। লেট y equals to e to the power mz be a trial solution of the corresponding homogeneous equation of the corresponding homogeneous equation of 2। এরকম যদি হয় তাহলে দেওয়া আর 4। এইবার এখানে করেসপন্ডিং হোমোজিনিয়াস কথাটা যুক্তিযুক্ত, কারণ এখানে তো ডান দিকে কিছু না কিছু আছে, ঠিক আছে? সেখানে 0 হিসাবে ধরে আমরা যে ইকুয়েশনটা পাচ্ছি, তাহলে therefore auxiliary equation is, কি হবে auxiliary equationটা? তাহলে m minus 2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে m এর ভ্যালু আবারও 2 এবং 2 রিয়েল ইকুয়াল, তাহলে therefore complementary function is, কি হবে কমপ্লিমেন্টারি ফাংশন? yc হচ্ছে c1 প্লাস c2z e to the power 2z, বিকজ এই 2টার জন্য 2z mz হয়, সেটা 2z c1, c2 are arbitrary constants। তাহলে এই yc কাজে লাগবে লাস্টে। এবার yp টা বার করতে হবে, এখানে yp 0 বেরোবে না, এখানে কিছু না কিছু বেরোবে। therefore particular integral is yp। কত হবে yp টা? yp is equal to, এখানে কি আছে? d dash minus 2 এর হোল স্কোয়ার অপারেটিং অন 2 into e to the power 2z, 2 e to the power 2z। আমাদের নিয়ম কি? নিয়ম হচ্ছে এই 2টা কনস্ট্যান্টটা বাইরে চলে যাবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই আমাদের। 1 upon d dash minus 2 এর হোল স্কোয়ার থাকলো অপারেটিং অন e to the power 2z। এবার e to the power 2z এর জন্য যে ফর্মুলা, e to the power 2z এর জন্য যেই ফর্মুলাটা রয়েছে সেটা হচ্ছে
ই টু দি পাওয়ার টু জেড এর এই যে টুটা প্রথমে ডি ড্যাশের জায়গায় বসিয়ে দেখতে হয় মনে মনে। টুটাকে আগে ডি ড্যাশের জায়গায় বসিয়ে দেখতে হবে, ডি ড্যাশের জায়গায় বসিয়ে দেখি যদি নিচে জিরো চলে আসে তাহলে সেটা নেওয়া যাবে না, এবং সেটা আসছে এখানে। এই টুটা ডি ড্যাশের জায়গায় বসলে জিরো চলে আসছে, ফলে সেটা কিন্তু আমাদের এখানে নেওয়া যাবে না। তাহলে কি করা যাবে? তাহলে যেটা করতে হয় সেটা হচ্ছে ডি ড্যাশ ইজ সাবস্টিটিউটেড বাই ডি প্লাস টু, ডি প্লাস টু আর মাইনাস টুটা যা আছে, মানে ডি ড্যাশ প্লাস টু মাইনাস টুটা যা আছে আছে, আর ই টু দি পাওয়ার টু জেডটা আগে চলে যায় সাবস্টিটিউট করে। ই টু দি পাওয়ার টু জেডটা ডি কে ডি ড্যাশ প্লাস টু বানিয়ে আগে চলে যাবে। তার বদলে এবার এটা তো একটা অপারেটর চলে গেল, সব তো আগে চলে গেছে, এটা তো একটা অপারেটর হয়ে গেল। অপারেটর তো ফাঁকা কোনো কিছুর উপর অপারেট হবে না, তার কোনো কিছুর একটু তার উপর সেটা হবে। সেটা এখন কে পড়ে রয়েছে এখানে? ওয়ান। বোঝা গেল? অ্যাকচুয়ালি যে ওয়ানটার মানে ই টু দি পাওয়ার টু জেড রয়েছে, সেই ই টু দি পাওয়ার টু জেড এর সঙ্গে কিন্তু একটা ওয়ান গুণ অবস্থায় আছে। তো সেক্ষেত্রে ই টু দি পাওয়ার টু জেডটা টুটা যদি ডাইরেক্ট বসানো যেত তাহলে কোনো অসুবিধা ছিল না, তাহলে সেটাই হয়ে যেত। ডিডাসের জায়গায় টু বসালে যদি নিচে জিরো না আসতো তাহলে ওটাই অ্যান্সার। যদি জিরো আসে যেমন এখানে আসছে, সেক্ষেত্রে কিন্তু ডি ড্যাশ কে সাবস্টিটিউট করতে হবে ডি ড্যাশ প্লাস টু দিয়ে। ডি যদি ড্যাশ এখানে এবার 5z থাকতো তাহলে d ড্যাশ প্লাস 5 হতো। না, এখানে টু যদি থাকতো আর এখানে যদি ফাইভ জেড থাকতো তাহলে ফাইভ মাইনাস টু ডাইরেক্ট হয়ে যেত, ডি ড্যাশের জায়গায় আমি ফাইভ বসিয়ে দিতাম, কারণ জিরো এটা আসতো না ধরুন সেক্ষেত্রে নিচে। কিছু আছে যার জন্য নিচে 0 আসছে। হুম। যদি ধরুন আছে d ড্যাশ স্কোয়ার ভেতরটায় আছে -2d, এবার ভ্যালুটা বসিয়ে দেখা যাচ্ছে যে 0 আসছে, তখন ওই হুম। d ড্যাশের জায়গায় d ড্যাশ প্লাস 5 এরকম বসতো, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। যদি জিরো আসে তাহলে ওরকম ভাবে করতে হবে, আর যদি জিরো না আসে তাহলে এটা ডাইরেক্ট বসানো যাবে। তো আমরা প্রথমে সহজটাই ভাববো, জিরো যদি না আসে তাহলে ওটা বসাবো, যদি আসে তাহলে সেক্ষেত্রে এরকম। তো যাই হোক, টু ই টু দি পাওয়ার টু জেড তাহলে কত হয়ে গেল? ওয়ান বাই ডি ড্যাশ স্কোয়ার অপারেটিং অন ওয়ান, তাহলে দিস ইকুয়াল টু টু ই টু দি পাওয়ার টু জেড। ডি ড্যাশ মানে আমরা মনে রাখবো ডি ড্যাশ মানে ডিডি জেড, আর ওয়ান বাই ডি ড্যাশ মানে তাহলে কি? অ্যান্টি ডেরিভেটিভ, অর্থাৎ ইন্টিগ্রেশন, ভিতরে যা থাকবে থাকবে, এখানে ডিজেড। এগুলো আমাদের একদম ঠোঁটস্থ রাখতে হবে, আগের চ্যাপ্টার থেকে চলছে। এখানে ইন্টিগ্রেশন হবে, প্রথম দুবার রয়েছে, তাহলে একবার ডি ড্যাশের জন্য একবার ইন্টিগ্রেশন। কার ইন্টিগ্রেশন? এই ওয়ান এর ইন্টিগ্রেশন। কার রেসপেক্টে? ডিজেড এর রেসপেক্টে। তাহলে করলে কত হচ্ছে? জেড হয়ে গেল। এখানে অবশ্য কনস্ট্যান্ট লিখতে যাস না, জেড প্লাস সি ও সমস্ত ব্যাপার নেই। এবার জেড এর আরেকবার ডি ড্যাশের জন্য, ওয়ান বাই ডি ড্যাশের জন্য জেড এর ইন্টিগ্রেশন, এই জেডটার। তাহলে কত হয়ে গেল? টু ই টু দি পাওয়ার টু জেড ইন্টু জেড স্কোয়ার বাই টু। তাহলে কত হলো? জেড স্কোয়ার টু দি পাওয়ার টু জেড। দেয়ার ফোর general solution is yc plus yp। yc টা কত ছিল? c1 plus c2z e to the power 2z plus z square e to the power 2z yp টা। এবার সাবস্টিটিউট করে দেবো এখানে। এবার কিন্তু এবার এটাতে সাবস্টিটিউট করবো সি মানে জেড এর ভ্যালুটা। তাহলে c1 plus c2, z মানে log x, e to the power z মানে হচ্ছে x, কিন্তু এখানে 2z আছে তার মানে x স্কোয়ার, দুবার 2z মানে আবার 2x লিখে দিস না, x স্কোয়ার
তারপর জেড স্কোয়ার মানে হচ্ছে লগ এক্স এর হোল স্কোয়ার, এ টু দি পাওয়ার 2z মানে পুনরায় এক্স স্কোয়ার। এটাই অ্যান্সার। বোঝা গেছে কি না গেছে? বোঝা গেছে। ঠিক আছে, এত সুন্দরভাবে না বোঝা গেলে আর কোনোভাবেই কিছু হবে না। ঠিক আছে, ঠিক আছে সবার এটা। নেক্সট অঙ্ক দেখ। সবার হয়েছে তো ওটা? পরের অঙ্ক। হ্যাঁ। আচ্ছা, 5-এরও দুটো অঙ্ক দেওয়া হয়েছে, 5-এ এখানে দুটো অঙ্ক দিয়েছে। একটা দিয়েছে এক্স স্কোয়ার d2y dx2 প্লাস 5x ইন্টু dy dx প্লাস 4y ইকুয়ালস টু x টু দি পাওয়ার 4 দিয়েছে একটা, এরকম টাইপের। ঠিক আছে, একটা x টু দি পাওয়ার 4 দেওয়া আছে। এটা কি করে করবি বল, জাস্ট শর্টে করবো এবার। তো ইকুয়েশনটা যদি আমি লিখি ঠিকঠাক করে, তাহলে কি আসবে, d ড্যাশ মাইনাস 1 প্লাস 5d ড্যাশ প্লাস 4 অপারেটিং অন y x টু দি পাওয়ার 4 রয়েছে, x টু দি পাওয়ার 4 মানে হচ্ছে তোর কাছে e টু দি পাওয়ার z হোল টু দি পাওয়ার 4। e টু দি পাওয়ার z যে আরেকটা করাই, তাহলে তোদের একটু ক্লিয়ার হবে কনসেপ্টটা। ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে এমন একটা জিনিস, ওই একটা দুটো অঙ্ক করে মেথড বুঝলে শুধু হবে না, তোর যত অঙ্ক করবি তত দেখবি ভ্যারাইটি জিনিসপত্র আসছে, যে এটা তো আগে ট্রিট করিনি, এরকম জিনিস থাকলে কি করব। ঠিক আছে, সেগুলো কিন্তু পুরোপুরি প্র্যাকটিস নির্ভর। প্র্যাকটিস যত হবে তত কিন্তু এটা প্রবলেম টু প্রবলেম ভ্যারি করে। আমি জেনারেল মেথড প্রথমে বলে দিয়েছি, সেটা দিয়ে যে সব হয়ে যাবে, মানে মাঝখানে কোনো নতুন কিছু করতে হবে না, সেরকম কিন্তু ব্যাপারটা নয়। মেথড ওটাই ফলো হবে, কিন্তু মাঝে মধ্যে বিভিন্ন রকম আমাদের সিচুয়েশন তৈরি হতে পারে। এটাও ফর্মুলায় পড়ে গেল, সব ওদের ফর্মুলায় পড়ে যাচ্ছে যা অঙ্ক দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে অক্সিলারি ইকুয়েশন হয়ে যাবে m প্লাস 2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে, m প্লাস 2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটা 2 নম্বর ইকুয়েশন আমাদের। m এর ভ্যালু দুটো, -2 তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন cf টা কত, yc ইকুয়ালস টু c1 প্লাস c2z e টু দি পাওয়ার -2z। এটা আমার গেল হচ্ছে yc। এবার দরকার yp অর্থাৎ পার্টিকুলার ইন্টিগ্রাল। কত হবে পার্টিকুলার ইন্টিগ্রাল, 1 ডিভাইডেড বাই d ড্যাশ প্লাস 2 এর হোল স্কোয়ার e টু দি পাওয়ার 4z। তো তখন যেটা বলছিলাম, যে কেসটা আগে ঘটলো না, যেমন এখানে 4টা যদি d ড্যাশের জায়গায় বসাই, তাহলে কিন্তু 0 আসছে না, ফলে বসাতে আর কোনো অসুবিধা নেই। কত হলো বল, 4 প্লাস 2 এর হোল স্কোয়ার
টু দি পাওয়ার 4z যা আছে আছে। ছত্রিশ হয়ে যাচ্ছে টু দি পাওয়ার 4z, তাহলে দেয়ার 4 yc plus yp, yc plus yp, yc কত, তাহলে বলো yc টা কত ছিল? c1 plus c2z e to the power minus 2z, তাই তো? লগ দিয়ে সাবস্টিটিউট করে দে। c1 plus c2 log x e to the power minus 2z রয়েছে, তার মানে e to the power z হলে হচ্ছে x, minus 2 মানে হচ্ছে x to the power minus 2, অর্থাৎ 1 by x square plus 1 by 36, এটা কত হবে বল? x to the power 4, হচ্ছে সলিউশন। দেখতে বেশ ছোট্টখাটোর মতো সুন্দর হচ্ছে তোর সলিউশন গুলো। c1 plus c2 log x 1 by x square এরকম টাইপের। log x মোটামুটি ধরে আসবে, একটা z থাকা মানে সেখানে log x চলে আসবে। বোঝা গেছে? হ্যালো, কি বললেন? বলছি log x সলিউশনে মোটামুটি সবগুলোতেই প্রায় আসে, কারণ যেহেতু z থাকলেই log x চলে আসে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখ একটা। আজকের বিয়ের অঙ্কটা দেখ। x স্কোয়ার d2y dx2 plus 5x dy dx plus 3y equals to, এবার বলছে e to the power minus x, e to the power minus x বলছে। ঠিক আছে, বল কি হবে? d dash minus 1 plus 5 d dash plus 3 e to the power x, e to the power minus x, তার মানে কত? e to the power minus x মানে e to the power 1 minus by x, z হয়ে যাবে। না তা কি করে হবে? x টা যদি আহ ও না না x না, টা নিজেই তো e ওভাবে to তো the power হবে z, না। তাহলে e to the power z এরকম টাইপের আসছে। ঠিক আছে, এরকমই তো আসছে। হচ্ছে ঠিকঠাক আছে তো জিনিসটা? ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু যদি তুই এক্স এর ভ্যালু জেড করলে এটাই হবে, মানে এক্স এর ভ্যালু যদি ই টু দি পাওয়ার জেড তাই আসছে। তাই তো? ঠিক আছে, এখানে বল কত হচ্ছে তাড়াতাড়ি বল। এটা মোট কথা যা হলো ডি ড্যাশ স্কোয়ার প্লাস 4d ড্যাশ, সব ঠিকঠাক করে করলে প্লাস 3, তার মানে কত হলো? হ্যালো, তো একটা -1 আর একটা হচ্ছে -3। হুম, m স্কোয়ার প্লাস 4m প্লাস 3
ইকুয়ালস টু 0, এটা তোর কাছে কোনো মিডল টার্ম ছাড়া উপায় নেই। তাহলে m স্কোয়ার প্লাস 3m প্লাস m প্লাস 3 ইকুয়ালস টু 0 এরকম টাইপের আসবে। তার মানে m এর ভ্যালু হচ্ছে একটা 3 পাবো, -3 পাবো, একটা -1 পাবো। তাহলে yc-টা সেক্ষেত্রে কি পাবো? c1 e to the power -3z প্লাস c2 e to the power -z, এরকম টাইপের পাচ্ছি। হচ্ছে yp বের করতে হবে। yp মানে হচ্ছে তার মানে তোর 1 ডিভাইডেড বাই কেমন ফাংশন দিয়েছে এটা, ই টু দি পাওয়ার, এর অ্যান্সারটা দেখ দেখি। এর অ্যান্সারই দেয়নি। ওই দেখো ভুলভাল আছে নাকি, এর অ্যান্সার দেওয়া নেই। চলো করা যাবে না, কি সমস্ত দিয়ে গেছে, এটা হয় নাকি? মানে কিছু দিতে ভুল করেছে মনে হচ্ছে। ওটা একটা হতো, মানে এমন ফাংশন থাকতো যে ই টু দি পাওয়ার সামথিং হচ্ছে, কিন্তু আবার ই টু দি পাওয়ার এরকম কিভাবে হবে? হ্যাঁ এইটা হলে তো সমস্যা, তোকে গন্ডগোলে থাকতে পারে, ওই জন্য অ্যান্সারটা দেয়নি। এখানে তো রাইট সাইডে ই টু দি পাওয়ার ফাংশন চলবেই না, কারণ ই এর ফাংশন এক্স বসলে তো এরমই এসে যাবে। ওখানে যদি ই টু দি পাওয়ার জেড থাকতো তো সেক্ষেত্রে তোর মানে জেড তো এভাবে থাকবে না, কারণ তোর ইয়ে রয়েছে। আচ্ছা একেবারে যে করা যাবে না তা না, একটা আমি টেকনিক করিয়ে দিচ্ছি, সেটা করে নেই, ঠিক আছে? এরকম টাইপের মনে হচ্ছে একবার করিয়েছিলাম কিনা জানি না, দেখ এটা দেখ, এটা করিয়ে দিচ্ছি। সব রকম ভাবেই তোরা রেডি থাক, কিন্তু সচরাচর আসে না এরকম। দেখ এদিকে 1 ডিভাইডেড বাই, ভালো করে বুঝে নিবি, ডি ড্যাশ স্কোয়ার প্লাস 4d ড্যাশ প্লাস 3 যা আছে আছে, এটাকে আমরা একটু মিডিল টার্ম ফ্যাক্টর আগে করে নিই। মিডিল টার্ম ফ্যাক্টর করে কি পেয়েছিলাম আমাকে তাড়াতাড়ি বল। তো yp ইকুয়ালস টু আমরা রয়েছে এখানে 1 বাই ডি ড্যাশ স্কোয়ার প্লাস 4d ড্যাশ প্লাস 3 ইকুয়ালস টু ই ইন্টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার জেড। তো সেখানে এইটাকে যদি মিডিল টার্ম করি, আমরা অক্সিলারি ইকুয়েশন মিডিল টার্ম করেছিলাম, এটা হচ্ছে মিডিল টার্ম করে কত এসেছিল ফ্যাক্টর গুলো, এটা আসছে হচ্ছে m+3 m+1, m+3 m+1, তার মানে এটা হচ্ছে d ড্যাশ প্লাস 3 ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার জেড, ঠিক আছে? হয়েছে? এটাকে কি করে করতে হয় দেখ, ভালো করে বুঝবি। যখন 1 ডিভাইডেড বাই ডি ড্যাশ, এখানে দুটো জিনিস আছে, 1 ডিভাইডেড বাই ডি ড্যাশ প্লাস 3 আর ডি ড্যাশ প্লাস 1, তো দুবার করতে হবে। ডি ড্যাশ প্লাস 3 একবার অপারেট করতে হবে, কার উপর অপারেট হবে সেটা ডি ড্যাশ প্লাস 1 ডিভাইডেড বাই ডি ড্যাশ প্লাস 1 ই টু দি পাওয়ার মাইনাস এটার উপরে। তো এটা আচ্ছা, তাহলে এবার আমরা কি করব, এবার আমাদের 1 বাই 1 কাজ করতে হবে, অর্থাৎ এখানটা যেমন রয়েছে 1 বাই ডি ড্যাশ প্লাস 1 অপারেটিং অন ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার জেড। তার মানে এখানে আমরা এই যে পোর্শনটা, এটার উপর যদি ই টু দি পাওয়ার সামথিং কিছু থাকতো তাহলে কিন্তু আমি ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারতাম, মানে তার জন্য রুল তো আমাদের রয়েছে। কিন্তু যেহেতু এখানে ই টু দি পাওয়ার আবার ই টু দি পাওয়ার জেড রয়েছে, ফলে এটার জন্য আমরা একটা আলাদা ফর্মুলার মতো অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের উপর একটা কাজ হয়। ইন্টিগ্রেশনের কীরকম কাজ না, 1 বাই ডি ড্যাশ যদি থাকতো অপারেটিং অন এফ জেড, এই জিনিসটা কিন্তু না মনে থাকলে অঙ্কটা করা যাবে না, কারণ এটা কিন্তু ডাইরেক্ট সেইভাবে ওই রুল নেই। যেরকম এক্সপোনেনশিয়ালের জন্য সাইন এক্স কজ এক্স এক্স স্কোয়ার বা যে কোনো কিছুর জন্য রয়েছে, সেরকম কিন্তু কিভাবে করবো দেখ। এটা মানে আমরা সাধারণত জানি যদি ডি ড্যাশটা হচ্ছে ডিডি জেড হয়, তাহলে এটা মানে ইন্টিগ্রেশন এফ জেড ডি জেড। সেরকমভাবে যদি 1 বাই ডি ড্যাশ প্লাস এ জাতীয় কিছু থাকে, যেমন এখানে রয়েছে, তাহলে
সেটা যদি কোনো একটা জেড এর ফাংশনের উপর অপারেট হয় তখন সেটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস এ জেড ইন্টিগ্রেশন এফ জেড ডিজেড, এফ জেড ই টু দি পাওয়ার এ জেড ডিজেড। এটা হচ্ছে ফর্মুলা। এটা যদি না মনে থাকে তাহলে কিন্তু আমরা করতে পারবো না, কারণ এখানে আমরা দেখতেই পাচ্ছি স্পষ্টত যে কিভাবে মনে রাখবো কি করে। এফ জেড এর ইন্টিগ্রেশন তো হবেই, ভিতরে একটা ই দিয়ে টার্ম থাকবে, বাইরে একটা ই দিয়ে টার্ম থাকবে। ভিতরে কে থাকবে? ভিতরে ডি ড্যাশের পাশে যদি প্লাস এ থাকে তাহলে সেটাই ডাইরেক্ট ভিতরে থাকবে, মানে আসলটা ভিতরে থাকবে আর তার নেগেটিভটা বাইরে থাকবে। যেমন এটা যদি এরকমভাবে থাকতেই পারে ডি ড্যাশ মাইনাস এ এফ জেড ডিজেড, এরকমও যদি থাকতো তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু হয়ে যেত ই টু দি পাওয়ার, তাহলে বাইরে এটা নেগেটিভ, মাইনাসের নেগেটিভ মানে প্লাস এ জেড ইন্টিগ্রেশন এফ জেড ই টু দি পাওয়ার। এবার এখানে যেহেতু মাইনাসে রয়েছে সেটা ডাইরেক্ট ভিতরে থাকবে, ভিতরে আসলটা থাকবে। আসল বলতে যেটা রয়েছে ডি এর সাথে সেটা থাকবে হচ্ছে ভিতরে, আর বাইরে থাকবে তার নেগেটিভ। তো এরকম অবস্থায় আমরা যদি এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করি, অবশ্যই 1/1 করতে হবে, দুটোর কাজ তো একসঙ্গে করা যাবে না। আগে এটা করে নিয়ে তারপর যেটা বেরোবে তার উপর এটা অ্যাপ্লাই হবে। তাহলে 1/d প্লাস 3, এটা মানে কি বললাম, ই টু দি পাওয়ার যেহেতু +1 রয়েছে তাহলে মাইনাস জেড, +1 যদি থাকে তাহলে বাইরে -1 জেড ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার জেড, অর্থাৎ ফাংশন এফ জেডটা রইল, আর ই টু দি পাওয়ার +1 জেড মানে ই টু দি পাওয়ার জেড ডিজেড, এটা থাকলো। তাহলে দিস ইজ ইকুয়াল টু 1 divided by d dash plus 3 e to the power minus z। এবার এটার ইন্টিগ্রেশন হবে, এটার ইন্টিগ্রেশন করলে আমরা যদি এরকমভাবে ধরে নিই যে লেট e to the power z equals to something t ধরে নিই, তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি e to the power z dz equals to হচ্ছে dt, e to the power z dz মানে হচ্ছে dt। তো সেটা বসিয়ে দেবো এখানে। তাহলে সেটা যদি বসাই তাহলে কি পাচ্ছি, ই টু দি পাওয়ার মাইনাস জেড যা আছে আর থাকুক, সেটা আমি কিছু লিখছি না, কিন্তু এখানটা লিখছি ইন্টিগ্রেশন। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি, ই টু দি পাওয়ার জেড যেহেতু টি, আবার হচ্ছে এখানে ই টু দি পাওয়ার জেড ডিজেড মানে হচ্ছে ডিটি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি ডিটি। তাহলে ইন্টিগ্রেট করলে আমরা কি পাচ্ছি 1/d প্লাস 3 ই টু দি পাওয়ার মাইনাস জেড। আর এটা ইন্টিগ্রেশন মানে তো আমরা জানি ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই -1। তার মানে কি হলো 1/d প্লাস 3, -1টা ধরলাম বাইরে দিয়ে দিচ্ছি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি ই টু দি পাওয়ার মাইনাস জেড। তার মানে ই টু দি পাওয়ার মাইনাস টি মানে কি, ই টু দি পাওয়ার মাইনাস টি মানে হচ্ছে ই টু দি পাওয়ার জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জেড। এবার এই জিনিসটার উপর আমাকে d প্লাস 3 কে অ্যাপ্লাই করতে হবে। তো সেটা অ্যাপ্লাই হলে একই নিয়ম, তাহলে মাইনাস d প্লাস 3 যেহেতু আছে তাহলে ইন্টিগ্রেশনের বাইরে থাকবে হচ্ছে -3z, আর ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে এটা, মানে যে ফাংশনের উপর রয়েছে সেটা, ইন্টু +3 যেহেতু রয়েছে তাহলে ই টু দি পাওয়ার 3z। ওই উপরের যে ফর্মুলাটা লিখলাম সেই ফর্মুলা পুরো অ্যাপ্লাই করছি। এর ভ্যালু হচ্ছে এখন 3। ব্যাস, এবার এটাকে ইন্টিগ্রেশন করলেই আমরা অ্যান্সার পেয়ে যাবো, আর কিচ্ছু ডি ড্যাশের কাজ নেই এখানে। -3z ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার জেড, এটা হয়ে গেল ই টু দি পাওয়ার 2z, এটা কত হলো ই টু দি পাওয়ার 2z হয়ে গেল 3z মাইনাস জেড। তারপর সেটাকে আমরা বলতে পারি ই টু দি পাওয়ার জেড ইন্টু ই টু দি পাওয়ার জেড ডিজেড। কেন লিখলাম ভেঙে একটু পরেই বুঝতে পারবি। ই টু দি পাওয়ার জেড মানে আমরা টি জানি, টি ধরে নিয়েছি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি, ই টু দি পাওয়ার জেড মানে আবারও টি, অ্যান্ড ই জেড
ডিজেড মানে হচ্ছে ডিটি। তো এটা যাতে লিখতে পারি তাই জন্য আমি এরকম লিখেছি ভেঙে, তোদের বোঝার জন্য। তো এটার কি হয়, বাই পার্টস হবে। বাই পার্টস করলে প্রথমে টি যা আছে অ্যাজ ইট ইজ থাকবে, ই টু দি পাওয়ার মাইনাস টি এর ইন্টিগ্রেশন হবে, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 1 হয়ে গেল, -1। তারপর মাইনাস ইন্টিগ্রেশন ফর্মুলাটা কি, বাই পার্টসের ফর্মুলা ডিটি ডিটি হবে একবার, তারপর ইন্টিগ্রেশন কি হবে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস টি ডিটি, একবার লিখেই করি। বাইরে আবার ডিটি, এটা হচ্ছে ফর্মুলা বাই পার্টসের, ক্লাস 12-এর জিনিস, এটা মাইনাস ছিল, তাহলে কত হচ্ছে মাইনাস টি টু দি পাওয়ার মাইনাস টি, মাইনাস এটা তো 1 হয়ে গেল, এটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি, অর্থাৎ এটা প্লাস, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 3z মাইনাস টি টু দি পাওয়ার মাইনাস টি, আর এটা আবার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি, ইন্টিগ্রেট করলে তাহলে ওভারঅল কি আসছে, তো মাইনাসটা বাইরেও রয়েছে, ভিতরে দুটোতে মাইনাস রয়েছে, তাহলে ভিতরে ঢুকালে মাইনাসটা থাকছে না, তাহলে টি এরকমভাবেও লিখতে পারি, টি মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস টি, টি প্লাস 1 হবে, যেহেতু এখানে এগুলো সব প্লাস হয়ে যাচ্ছে মাইনাসটা দিয়ে গুণ করে, ই টু দি পাওয়ার মাইনাস 3z টি প্লাস 1, টি মানে হচ্ছে ই টু দি পাওয়ার জেড প্লাস 1, আর হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার জেড। ঠিক আছে, এটাকে চাইলে আমরা এরকম গুণ করেও লিখতে পারি, যে ই টু দি পাওয়ার তাহলে মাইনাস 2z হবে, এটা দিয়ে গুণ করলে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 3z ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার জেড। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর তাহলে জেনারেল সলিউশনটা লিখে দে, y ইকুয়ালস টু yc প্লাস yp করে দে। ycটা কত ছিল, yc কত ছিল আমাদের, যেমন yc ছিল হচ্ছে, তাড়াতাড়ি দেখে বল আমাকে, c1 ই টু দি পাওয়ার মাইনাস 3z মাইনাস z ই টু দি পাওয়ার মাইনাস 2z প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 3z, এটা এবার এখানে জাস্ট z ইকুয়ালস টু log x অ্যাপ্লাই করতে হবে, তাহলে এটা log, তাহলে এবার আমাদের যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে z ইকুয়ালস টু log x, z ইকুয়ালস টু log x মিন্স মানে ই টু দি পাওয়ার z ইকুয়ালস টু x, অর্থাৎ c1 ই টু দি এটা হয়ে গেল তাহলে কত x টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস c2 x টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস এখানে x টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 3, আর ই টু দি পাওয়ার z মানে হচ্ছে ই টু দি পাওয়ার, এখানে মাইনাস আছে তো মাইনাস x, কারণ x মানে ই টু দি পাওয়ার z, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে থাক আজকে এতটা, নেক্সট ক্লাসে আমি আরও যা যা প্রবলেম রয়েছে, যা যা টাইপ রয়েছে পুরো জিনিসটাই সলভ করে দেবো। ঠিক আছে, তো এরপরে আর কোনো অঙ্ক নতুন এরকম কিছু পাওয়া যাবে না পরীক্ষাতে। ঠিক আছে, তো কনসেপ্ট কিন্তু তাদের ক্লিয়ার করে দিচ্ছে একদম চ্যাপ্টারের। তাহলে এতক্ষণ যে অঙ্কগুলো করালাম সেই অঙ্কগুলোর উপর টাইপের উপর ডিপেন্ড করে এই এক্সারসাইজের যেগুলো করা যাবে সেটা আমি দাগ নাম্বারটা তাহলে দেখ, দাগ নাম্বারটা বলে দিচ্ছি আমি, সেটা 6-এর এ করা যেতে পারে, সি করা যাবে 6-এর,
6 এ এবং সি। তারপরে করা যাবে হচ্ছে স্যার বলছি অঙ্কগুলো ছবিগুলো একটু পাঠিয়ে দেবেন, আমার না ঘোষ চক্রবর্তীর বই। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। 8-এরটা করা যেতে পারে, ঠিক আছে, এই কটা অঙ্ক করা যেতে পারে। তাও নাহলে আমি 6 এর এ আর সি ট্রাই কর, এই দুটোই কর, আমি আরেকটা ক্লাস কালকেই করাবো।